সেশনের শুরুতেই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভের পার্থক্য নিয়ে একজন ভাই বলছেন। বলতে যদি এক কথায় বলি, কোয়ালিটেটিভ গবেষণায় আমরা হচ্ছে নন নিউমেরিক্যাল এবং টেক্সচুয়াল ডেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করি। অর্থাৎ কোয়ান্টিটিভ রিসার্চ যারা করি, কোয়ান্টিটিভ রিসার্চ হলো সবসময় সাংখ্যিক অ্যানালাইসিসটা হয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হয়। আর অন্যদিকে কোয়ালিটেটিভ রিসার্চে হয় টেক্সচুয়াল বা বর্ণনামূলক বা বিভিন্ন ছবির অ্যানালাইসিস হয়। আমি যদি এক কথায় বলি আর কি, যেমন ধরেন, আহ, আমি যদি বলি যে আমার হাতে হচ্ছে যে অনেক চাল চাল আছে, এটা একটা কোয়ালিটেটিভ কথা। কিন্তু আমি যদি বলি আমার হাতে 1 কেজি চাল আছে, তাহলে এটা একটা কোয়ান্টিটিভ আলাপ, ঠিক আছে। আমি যদি বলি যে আজকে আমি অনেক আম খেয়েছি, এটা একটা কোয়ালিটেটিভ কথা। আর আমি যদি বলি আজকে আমি 3টা আম খেয়েছি, মানে সংখ্যা উল্লেখ করি, তখন হয়ে যায় এটা কোয়ান্টিটিভ। অর্থাৎ কোয়ান্টিটিভ ডিল করে হচ্ছে সংখ্যা নিয়ে, এবং এখানে যারা আছেন সব ব্যাকগ্রাউন্ডের জন্যই কোয়ান্টিটিভ রিসার্চ প্রযোজ্য। আর অন্যদিকে কোয়ালিটেটিভ রিসার্চ কাজ করে হচ্ছে ইন্টারভিউ ডেটা বা টেক্সচুয়াল ডেটা বা বিভিন্ন ছবি, বা ধরেন কথা কথা আপনি 10টা ইউটিউব চ্যানেলকে অ্যানালাইসিস করবেন, বা আপনি হয়তো 5টা ফেসবুক গ্রুপের ডেটাকে অ্যানালাইসিস করবেন। এটা কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়বে। অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চে আমরা ইন্টারভিউ টাইপের ডেটা, অর্থাৎ টেক্সচুয়াল ডেটা বা বর্ণনামূলক ডেটাকে আমরা অ্যানালাইসিস করি। তো কোয়ালিটেটিভ রিসার্চ কি, এটা নিয়ে আপনারা জাস্ট র্যান্ডমলি গুগল সার্চ করলেও জানবেন। আমরা যদি আজকে অ্যানালাইসিস পার্টটা শেখাবো, আমরা দ্রুত হচ্ছে আমরা মূল ক্লাসে চলে যেতে চাচ্ছি। অর্থাৎ আমরা আজকে শুধু অ্যানালাইসিস পার্টটা শেখাবো। দেখুন, কোয়ালিটেটিভ রিসার্চের কিন্তু ম্যাথোডোলজি আজকে শেখানো হবে না। তো অর্থাৎ মানে আজকে যারা ক্লাস করছেন ধরে নেন যে এই মুহূর্তে আমাদের কাছে কোয়ালিটেটিভ ডেটা আছে, সেই ডেটাটাই আমরা আজকে অ্যানালাইসিস করা শেখাবো। কোয়ালিটেটিভ ডেটা মানে হচ্ছে ইন্টারভিউ করা ডেটা। আপনারা জানেন যে কোয়ালিটেটিভ রিসার্চে মূলত ইন্টারভিউর মাধ্যমে আমরা তথ্য নিই। ইন্টারভিউ ছাড়াও অন্যান্য ভাবে তথ্য নেওয়া যায়, যেমন আপনি ফেসবুক পোস্টের ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, বিভিন্ন ছবি অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু আমরা মূল যেটা আর কি সেটাতে ফোকাস করতেছি। আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা বিষয় নিয়ে আমরা গবেষণা করছি, অলরেডি আমরা 20টা ইন্টারভিউ নিয়ে নিছি, মানে ইন্টারভিউর রেকর্ডগুলো, অডিওগুলো আমাদের কাছে আছে। এখন আমরা ডেটাটা অ্যানালাইসিস করব, কিভাবে করব এটা নিয়েই আজকের আলাপ। অর্থাৎ আজকে আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, এবং আমরা পূর্ব থেকেই ধরে নিচ্ছি যে আমাদের কাছে 20টা ইন্টারভিউ এর ডেটা আছে। সেই ডেটাটাই মূলত আজকে আমরা অ্যানালাইসিস করার প্রসেসটুকু আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন এর বাইরে মেথোডোলজিক্যাল কথা আরো অনেক কথাবার্তা, এগুলো অন্য ক্লাসের আলাপ। আমরা শুধু আজকে অ্যানালাইসিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে। তো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস শেখানোর আগে আমি কিছু কোয়ালিটেটিভ রিসার্চ আর্টিকেলের নমুনা আগে আপনাদেরকে দেখাই। এই নমুনাগুলো দেখলে আপনারা ইনিশিয়ালি বুঝতে পারবেন যে কোয়ালিটেটিভ রিসার্চটা দেখতে কেমন দেখায়। মানে এটা দেখতে কেমন দেখায় এটা যদি বুঝেন, দেন হচ্ছে আমরা মূল কন্টেন্টে যাব, ঠিক আছে। তা আমি আমাদের রিসার্চ হেল্প বাংলাদেশের যে রেগুলার ব্যাচ, সেখানে পড়াতে গিয়ে আমি কিছু আর্টিকেল দেখাই, এটাও এখানে দেখাচ্ছি। জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে কোয়ালিটেটিভ রিসার্চ গুলা দেখতে কেমন, এবং কোয়ালিটেটিভ ডেটাটা আমরা কিভাবে অ্যানালাইসিস করি। ওকে। তো স্ক্রিনে একটা পেপার দেখতে পাচ্ছেন, কমিউনিকেশন ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যামং ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং চিলড্রেন, এ কোয়ালিটেটিভ স্টাডি অন গাজা স্ট্রিপ। মানে এক কথায় বললে, গাজা অঞ্চলে মানে ফিলিস্তিনের গাজা অঞ্চলে যারা কানে কম শোনে তাদেরকে নিয়ে একটা গবেষণা। মানে তাদের সোসাইটিতে ইনক্লুশন নিয়ে গবেষণা। ইনক্লুশন মানে তারা, মানে যেসব শিক্ষার্থীরা ওখানে পড়ে, যেসব বাচ্চারা পড়ে, তারা আসলে কি সাইকোলজিক্যাল সমস্যায় ভুগতেছে, বা ইনক্লুশনের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে কি সমস্যায় ভুগতেছে, এটা নিয়ে একটা পেপার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পেপারটা ডিটেলস আপনারা হয়তো জানেন না, জাস্ট পেপারটা স্ক্রিনে দেখতেছেন। ওকে। তো দেখুন, এখন এই গবেষণার ডেটা অ্যানালাইসিস করার বেলায় আমরা যদি অ্যানালাইসিস পার্টের দিকে যাই, আপনারা তো স্ক্রিনে এটা পড়ে কুলাবেন না অ্যানালাইসিস পার্ট, কিন্তু ইনিশিয়ালি দেখলে বুঝবেন যে এখানে জাস্ট বর্ণনা, মানে কোয়ান্টিটিভের মতো কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্যাল সূত্র এরকম নেই, বরং এখানে আছে কিছু বর্ণনা এবং কিছু উক্তি আছে। বর্ণনা এবং উক্তি মানে তারা যে সেখানে দুঃখ দুর্দশায় আছে, সেটা বর্ণনা এবং উক্তির মাধ্যমে নিচে দেওয়া হয়েছে। মানে দেখেন, পুরাটাই জাস্ট বর্ণনা আর বর্ণনা। অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চের মজাটা এখানে, যেখানে আমাদের পরিসংখ্যানিক যে বিষয়গুলো সেগুলো নাই। ফলে আমরা যদি একটু ভালো মতো কোয়ালিটিভটা বুঝি, তাহলে কিন্তু ইজিলি এটা করা যায়। আমি ভিতরে কি আছে সেটা দেখাচ্ছি না, আমি জাস্ট মানে অ্যানালাইসিসের চেহারাটা দেখাচ্ছি, যেটা আমরা একটু পরে শিখবো। এই হলো একটা পেপার। আচ্ছা, তারপর আমি আরেকটা পেপারে যাই। এই পেপারটাও আমি খুব আমাদের ব্যাচগুলোতে দেখাই। সেটা হচ্ছে যে যারা করোনাকালীন সময় যারা ফেরিওয়ালা ছিল, করোনাকালীন সময় যারা ফেরিওয়ালা ছিল, তারা হচ্ছে, আচ্ছা স্ক্রিনে আঁকা আঁকি না করি প্লিজ। কেউ একজন স্ক্রিনে আঁকা আঁকি করতেছেন, আমি
দেখি এটা প্রিভেন্ট করা যায় কিনা। কেউ প্লিজ স্ক্রিনে আঁকা আঁকি না করি। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। তো যেটা বলছিলাম যে এই যে করোনাকালীন সময় ফেরিওয়ালা যারা, তারা যে খাদ্য নিরাপত্তা মানে খাদ্য সংকটে ভুগতেছিল, সেটা নিয়ে একটা রিসার্চ পেপার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইটারও অ্যানালাইসিস পার্টে কি আছে সেটা আমরা দেখবো না, আমরা জাস্ট অ্যানালাইসিস পার্টের চেহারাটাকে একটু দেখি। হ্যাঁ, খেয়াল করেন চেহারাটা একটু খেয়াল করেন। ধরেন এই যে যারা ফেরিওয়ালা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের ক্ষতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নামে একটা প্যারা হয়েছে। তারা মাছ মাংস বেশি খাইতে পারে নাই, তো নো মিট অর ফিশ নামে একটা প্যারা হয়েছে। তারপর তারা বেশিরভাগ সময় আসলে ভেজিটেবল খেয়েছিল, এটা নামে একটা প্যারা হয়েছে। মানে আমি জাস্ট অ্যানালাইসিসের চেহারাটা খেয়াল করেন, এখানে কিছু বর্ণনা আছে এবং মাঝে মাঝে কিছু উক্তি আছে, বর্ণনা আছে এবং মাঝে মাঝে কিছু উক্তি আছে। তো এইটাও কিন্তু একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের চেহারা, যেটা আপনারা দেখলেন। এইটাই আমরা একটু পরে শিখবো, যে কিভাবে আমরা আমাদের কাছে যে ইন্টারভিউ ডেটাগুলো আছে সেগুলাকে আমরা বর্ণনা এবং উক্তির সমন্বয়ে আমরা আসলে কিভাবে করব, সেটাই আমরা দেখব। ঠিক আছে, ওকে। এরপর আমি আরেকটা পেপার দেখাই, এটা একটু ভিন্ন টাইপের পেপার। এটা হচ্ছে যে কোনো একটা ফেসবুক গ্রুপের ডেটা অ্যানালাইসিস করা হয়েছে। মানে ধরেন আপনি হয়তো ফুটবল খেলা পছন্দ করেন, আপনি হয়তো লিওনেল মেসিকে নিয়ে গবেষণা করবেন, সেক্ষেত্রে বাংলাদেশের বিখ্যাত দুটো ফেসবুক গ্রুপ, এই বিখ্যাত দুটো ফেসবুক গ্রুপের উপর আপনি রিসার্চ করবেন যে এখানে লিওনেল মেসি সম্পর্কে মানুষের মনস্তত্ত্বটা কি, তারা আসলে কি ভাবে। এরকম আমরা চাইলে কিন্তু ফেসবুক পোস্টের ডেটাও অ্যানালাইসিস করতে পারি সিস্টেমেটিক ওয়েতে। এটাও কিন্তু একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। যেমন এই যে পেপারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটা হেলথ ব্যাকগ্রাউন্ডের পেপার। তো এখানে ওনারা হচ্ছে এই যে একটা গ্রুপ আছে উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরাম, এই উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরাম নামে একটা গ্রুপ আছে। সেই গ্রুপের 1457টা ফেসবুক পোস্ট, আবার বলছি সেই গ্রুপের 1457টা ফেসবুক পোস্টকে অ্যানালাইসিস করে একটা রিসার্চ আর্টিকেল করছে। তো এই বইটা খুব ভালো জার্নালে পাবলিশ হয়েছে। তো দেখেন এই যে ফেসবুক পোস্ট যেগুলা, সেগুলো তো বর্ণনামূলক, তাই না, তাই না? তো এই যে বর্ণনামূলক ডেটাকে অ্যানালাইসিস করছে, এটাও কিন্তু একটা রিসার্চ, মানে কোয়ালিটেটিভ রিসার্চ। আমি যদি এই পেপারটার নিচে যাই, এই পেপারটার নিচে যাই মানে অ্যানালাইসিস পার্টে যাই, দেখবেন এখানেও কিন্তু বিভিন্ন মানে পয়েন্ট করা হয়েছে এবং পয়েন্টের অধীনে বর্ণনা উক্তি, পয়েন্টের অধীনে বর্ণনা এবং উক্তি। ঠিক আছে, অর্থাৎ আপনারা যদি কোনো টেক্সচুয়াল ডেটা, সেটা ফেসবুক পোস্ট হোক বা বিভিন্ন ইউটিউবের ভিডিও হোক, সেটাও কিন্তু আপনারা যে অ্যানালাইসিস করবেন সেটাকেও কিন্তু কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসই বলবে। যদি 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 আমরা আমরা যদি কোয়ালিটেটিভ মুডে করি আর কি। ঠিক ঠিক আছে, তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম যে কোয়ালিটেটিভ রিসার্চ একটু কোয়ান্টিটিভের তুলনায় ভিন্ন। এখানে হচ্ছে বিভিন্ন উক্তি বা বিভিন্ন টেক্সচুয়াল ডেটাকে অ্যানালাইসিস করা হয়। যদি এক কথায় বলি, আমরা 3টা পেপার দেখলাম, আমার কাছে এরকম অসংখ্য নমুনা আছে, তাহলে সব নমুনা একবার একবার করে দেখানো যাবে। দেখেন এই যে যারা মাইগ্রেন্ট উইমেন, তাদের আসলে ভার্নারেবিলিটি নিয়ে একটা পেপার, তারা আসলে কি কি সমস্যায় ভুগতেছে যারা মাইগ্রেন্ট উইমেন, এই একটা পেপার। তো এই পেপারেরও যদি অ্যানালাইসিস পার্টে যান, আপনারা দেখবেন যে এই যে তাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা ইন্টারভিউ ডেটাটাকে অ্যানালাইসিস করে আমরা দেখাইছি। ঠিক আছে, ইন্টারভিউ ডেটাকে অ্যানালাইসিস করে দেখাইছি এবং সেটা বর্ণনার পর বর্ণনা, বর্ণনার পর বর্ণনা। ঠিক আছে, ওকে। দ্যাট মিনস আমরা যদি ভালো করে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা শিখতে পারি, এখন তো আমরা স্ক্রিনে যে পেপারগুলো দেখতেছি এগুলো হয়তো মানে বলতে বলতে আমরা পারবো না, কিন্তু এইটা আশা করা যায় যদি আমরা খুব ভালো করে শিখতে পারি, তাহলে এটা আমাদের পক্ষে এটা করা সম্ভব, এরকম টাইপের আর্টিকেল রেডি করা সম্ভব। ঠিক আছে, তা আমি এতক্ষণ কোয়ালিটেটিভ কিছু আর্টিকেলের নমুনা দেখালাম, এইবার আমি আমাদের মূল আলোচনায় চলে যাব। ঠিক ঠিক আছে। কেউ একজন স্ক্রিনে মনে হয় আঁকাআঁকি করতেছেন, এটা করবেন না প্লিজ, আমি জানি এটা বন্ধ করবে কিভাবে। ওকে, তো আমরা এখন কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। তা আমি যেটা বললাম, আমরা ঠিক কোন জায়গায় আছি, আমরা আছি হচ্ছে যে অলরেডি আমরা ধরেন 20টা ইন্টারভিউ নিয়ে নিছি। ইন্টারভিউ কিভাবে নেবেন, ইন্টারভিউর প্রশ্ন কিভাবে বানাবেন, সেটা মেথোডোলজিক্যাল কথা, আমরা শুধু আজকে অ্যানালাইসিস আছি। তা আমরা অলরেডি 20টা ক্লাস নিছি। এইবার 20টা ইন্টারভিউ নিছি, ইন্টারভিউ গুলো আমাদের কাছে রেকর্ড আকারে থাকতে হবে বা ভিডিও আকারে থাকতে হবে। খেয়াল রাখবেন যে আপনারা যখনই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করবেন, তখন অবশ্যই আপনি যে ইন্টারভিউ ডেটা কালেকশন করছেন সেটার প্রুফ থাকা লাগবে। এই প্রুফটা মিনিমাম অডিওটা আপনার কাছে থাকা লাগবে। আচ্ছা, স্ক্রিনে আমরা কি আঁকাই করতেছি এটা, আহ, আমি একজনকে হোস্ট করে দিই, যদি কেউ পারেন এটা একটু বন্ধ করে দেন। আহ, আমি জানি না কেউ ভুল করে করতেছেন কিনা, তো এটা তো খুব মানে বিরক্ত লাগছে।
আচ্ছা, স্ক্রিনে যে আঁকাকি হচ্ছে এটা বন্ধ করার কোনো ওয়ে থাকলে একটু কমেন্টে জানান। কেউ একজন স্ক্রিনে আঁকাকি করতেছেন। ওকে, মেবি নামটা দেখা যাচ্ছে না অবশ্য। তা আমি অনুরোধ করবো কেউ প্লিজ মানে ক্লাস হ্যাম্পার হয় এমন কোনো কাজ আমরা না করি, কেমন? আচ্ছা, একটু এটা আমি একটু স্ক্রিন ইস্যুটা একটু সলভ করে নিই, দেন আমরা কথা বলছি। একটু 1 মিনিট, কেমন? হ্যাঁ, এমডি ইয়াসিন আরাফাত, আপনি হচ্ছে স্ক্রিনে আঁকাকি করবেন না প্লিজ, কারণ এটা দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে। ওকে, যারা হোস্ট আছেন আপনারা একটু কাইন্ডলি এই বিষয়টাতে আহ, একটু নজর রাখবেন আর কি। ওকে, আমি এটা বন্ধ করে দিচ্ছি, কেমন? এডিটিং অ্যানিমেশন টুল বার, এডিটিং স্ক্রিন শেয়ারিং। ওকে, একটু আমি 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা এখন কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস কিভাবে করব এটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন খেয়াল খেয়াল করো, যেটা বললাম আমাদের কাছে ইন্টারভিউ গুলা সেটা অডিও আকারে থাকতে হবে অথবা ভিডিও আকারে থাকতে হবে, এবং আমরা সেই অডিও বা ভিডিও ইন্টারভিউটাকে আমরা মানে পরবর্তী প্রসেস করা লাগবে। তো কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর অনেকগুলো শাখা আছে বা অনেকগুলা ধরন আছে। আবার বলছি, কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর অনেকগুলো ধরন আছে। এর মধ্যে থিমেটিক অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, ডিসকোর্স অ্যানালাইসিস, গ্রাউন্ড থিওরি, নেরেটিভ অ্যানালাইসিস, এরকম থিমেটিক অ্যানালাইসিসের অনেকগুলো শাখা প্রশাখা আছে। যেহেতু আজকে আমরা মাত্র একটা ক্লাস করতেছি, আজকে একদিনে সব কভার করা কঠিন। আজকে আমরা সবচেয়ে বিখ্যাত বা সবচেয়ে বেশি যেটা দরকার, যেমন আজকে আমরা যে পেপারগুলো দেখাইছি এর মধ্যে মোস্ট অফ দা পেপার হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস। আজকে আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের থিমেটিক অ্যানালাইসিসটা আজকে দেখাবো। এবং এই থিমেটিক অ্যানালাইসিসে আমরা ডেটাটা কিভাবে অ্যানালাইজ করি সেটা হচ্ছে ব্রাউন অ্যান্ড ক্লার্ক, এটা একটা বিখ্যাত রেফারেন্স। ওনারা বলছে যে থিমেটিক অ্যানালাইসিস করতে হলে আমাদের 6টা ধাপ মেনটেন করতে হবে। মানে বিখ্যাত দুজন গবেষক, ওনারা থিমেটিক অ্যানালাইসিস নিয়ে গবেষণা করে দেখাইছে কি যদি আমরা কোয়ালিটেটিভ থিমেটিক অ্যানালাইসিস করতে চাই তাহলে 6টা ধাপ ফলো করতে হবে। ইভেন ওনাদের কথা যদি আমরা বাদও দেই, তাও আপনারা মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলেও ধাপ এগুলো পার করতে হবে। যেমন ওনারা বলছে যে প্রথম ধাপ হচ্ছে ডেটা ফ্যামিলিয়ারাইজেশন, মানে ডেটার সাথে পরিচিত হওয়া। ওনারা বলছে কি যদি আমরা কোয়ালিটেটিভ থিমেটিক অ্যানালাইসিস করতে চাই, প্রথম ধাপ হচ্ছে ডেটার ফ্যামিলিয়ারাইজেশন বা ডেটার সাথে পরিচিত হওয়া। আর এই ফ্যামিলিয়ারাইজেশন মানে হচ্ছে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন। আবারও বলি, ফ্যামিলিয়ারাইজেশন মানে হচ্ছে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন। মানে অলরেডি আপনার কাছে ইন্টারভিউ গুলার অডিও আছে বা ভিডিও আছে, সেই অডিও বা ভিডিওগুলো আপনার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে অডিওটাকে আপনি টেক্সট আকারে নিতে হবে। ট্রান্সক্রিপশন মানে অডিওটাকে আপনার টেক্সট আকারে নিতে হবে। আর ট্রান্সলেশন মানে সেটাকে আপনি, আচ্ছা, ইয়াসিন নামক একজনের ক্লাসে ঢুকে ডিস্টার্ব করতেছেন এটা। ওকে, আমি ওনাকে ইয়ে থেকে বের করে দিচ্ছি। আমরা শুধু শুধু আসলে কেন এই ইয়েগুলা করি ভাই? ওকে, আমি আরো আমাদের দু একজনকে হোস্ট বানিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে এগুলো করে দেন, তাহলে আমরা আমাদের সময়টা সেভ হয় আর কি। আমি দেখি আমাদের এখান থেকে অপশনটা আছে কিনা। এখানে তো অপশন থেকে সবই বন্ধ করা। ওকে, ঠিক আছে, আমরা নতুন পার্টিসিপেন্ট গ্রহণ করা বন্ধ করে দিচ্ছি, তাহলে আর আশা করি ফার্দার কেউ ভিতরে ঢুকেই করতে পারবে না। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রথম কাজ হলো সেটাকে ট্রান্সক্রিপশন করা এবং ট্রান্সলেশন করা। মানে আপনার কাছে অডিওটা আছে, সেই অডিওটাকে আপনার এবার শুনে শুনে সেটাকে, যেমন আমরা আমরা নর্মালি বাংলা ইন্টারভিউ নেই, তা আমরা যদি বাংলা ইন্টারভিউ নেই
সেক্ষেত্রে আমরা এটাকে আগে শুনে শুনে বাংলা ট্রান্সক্রিপশন করতে হবে। এখন এই ট্রান্সক্রিপশন কিভাবে করবো আপনাদেরকে বলি। যেমন আপনাদের কি মনে হয় ট্রান্সক্রিপশনে কিন্তু অনেকগুলো মোড আছে। একটা হচ্ছে ধরেন আপনি 1 ঘন্টা ইন্টারভিউ নিছেন, 1 ঘন্টা ইন্টারভিউ একেবারে পার্টিসিপেন্ট যা বলছে তাই কি আপনি বাংলা অনুবাদ করবেন? এক। 2 নম্বর হচ্ছে নাকি শুধুমাত্র আপনার গবেষণার অবজেক্টিভের সাথে যে কথাগুলো যায় সেগুলোকে বাংলা অনুবাদ করবেন? 2। 3 নম্বর হচ্ছে তিনি যে পুরো 1 ঘন্টার ইন্টারভিউ দিছে নাকি সেটাকে শুধু সামারি করবেন? একটু চ্যাট বক্সে লিখেন যে আপনারা কোয়ালিটির ডেটা অ্যানালাইসিস সময় আপনারা যখন ট্রান্সক্রিপশন করবেন তখন কি আপনারা একদম পুরো 1 ঘন্টায় যা বলছে সব, মানে সব অনুবাদ, মানে সবগুলা শুনে লিখবেন, টেক্সট করবেন, নাকি শুধু রিসার্চের সাথে যায় সঙ্গতিপূর্ণ সেগুলো, নাকি জাস্ট সামারি করবেন? ওকে। তো আপনারা যদি গুগলে জাস্ট ট্রান্সক্রিপশন লিখে সার্চ করেন, ট্রান্সক্রিপশন দেখবেন স্ক্রাইবিয়ান নামক কোম্পানির একটা শিট আছে, ওনারা বলছে যে ট্রান্সক্রিপশন আমরা কয়েক মোডে করতে পারি, এটা রিসার্চের উপর ডিপেন্ড করবে, মানে রিসার্চের উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে ট্রান্সক্রিপশন করতে পারি। তো একটা হচ্ছে যে বিশেষ করে যারা ল নিয়ে রিসার্চ করেন আপনাদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটা হইতে হবে হুবহু, মানে একদম পার্টিসিপেন্ট যা বলছে তা, এবং তার মুডও লিখতে হবে, সে উফ করলেও সেটাও লিখতে হবে, সে কান চুলকালে সেটাও লিখতে হবে, কারণ এখানে প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানে স্পেসিফিক বলতে গেলে ল ব্যাকগ্রাউন্ড বা এরকম সেন্সিটিভ যেগুলো সেগুলোর জন্য, কিন্তু এজ ইউজুয়াল আমাদের রিসার্চে আমরা যখন ইন্টারভিউকে ট্রান্সক্রিপ্ট করব, মানে শুনে শুনে অডিওটাকে টেক্সট করব, সেটা হচ্ছে শুধু আপনার গবেষণার সাথে যে সঙ্গতিপূর্ণ তথ্যগুলো সেগুলোকে রাখবেন, বাকিগুলো কেটে দেবেন বা বাকিগুলা অনুবাদ করা লাগবে না। যেমন আপনারা এখানে যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিছেন আপনারা দেখবেন যে ইন্টারভিউ নিতে গেলে যিনি ইন্টারভিউ দেয় তিনি কিন্তু অপ্রাসঙ্গিক অনেক কথাই বলে যেটা আসলে ক্লাসের সাথে সঙ্গতিপূর্ণ না। তাহলে সেই কথাগুলো যদি আপনি ট্রান্সক্রিপ্ট করেনও সেগুলোতে আপনার কোনো কাজে আসবে না। ফলে আপনারা যদি একটা 1 ঘন্টার ইন্টারভিউ শুনেন মোস্ট লাইকলি সেখানে 30 মিনিট বা 35 মিনিট টিকবে, বাকিটা হয়তো উনি অন্য অনেক প্রসঙ্গে অনেক কথা বলতে পারে যেটা গবেষণার সাথে সঙ্গতিপূর্ণ না। তাহলে আপনারা শুনে শুনে এগুলোকে টেক্সট করবেন। এখন অনেকে বলতে পারেন ভাই কোনো টুলস আছে কিনা। রাইট। আমরা ইংরেজিতে যদি ইন্টারভিউ নেই, ইংরেজি ইন্টারভিউকে ট্রান্সক্রিপশন করার অনেক টুলস আছে। যেমন আমি নিজে যে জুমটা ইউজ করি, এই জুম থেকে কিন্তু আজকের সেশনে আমি যত কথা বলছি সেটার কিন্তু ট্রান্সক্রিপশনটা বের করা সম্ভব। তারপর যদি জুমে ইন্টারভিউ নেন তাহলে কিন্তু ট্রান্সক্রিপশনটা অটোমেটিক বের হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো বাংলা ইন্টারভিউটা খুব অ্যাকুরেটলি ট্রান্সক্রিপ্ট হয় না। কিন্তু আমি যদি সেশনটা ইংরেজিতে নিতাম তাহলে কিন্তু খুব অ্যাকুরেটলি আজকে আমি যা কথা বলছি সেটাকে পুরো কিন্তু ট্রান্সক্রিপশন করা সম্ভব হতো। তো এই জন্য বাংলা ইন্টারভিউটা এখন পর্যন্ত আর কি আমরা খুব বেশি টুলসের হেল্প নিতে পারি না। ট্রান্সক্রিপ্টর নাম একটা মানে ওয়েবসাইট আছে, TRANSKRIPTUR, ট্রান্সক্রিপ্টর। ওখান থেকে হচ্ছে বাংলা ইন্টারভিউকে ট্রান্সক্রিপ্ট করা যায়, কিন্তু সেটা অনেক মানে ব্যয়বহুল আর কি, প্রায় 1 ঘন্টার জন্য অনেক টাকা দেওয়া লাগে, এরকম ঘন্টা হিসাবে টাকা দেওয়া লাগে। এর বাইরে ভিভো যে সফটওয়্যারটা সেটারও ট্রান্সক্রিপশনের মোড আছে, সেটাও কিন্তু একটা পেইড টুলস। মানে আমি যদি সহজ কথায় বলি, ট্রান্সক্রিপশনটা আমাদেরকে অডিও শুনে শুনেই করতে হবে। যদি ইংরেজি ইন্টারভিউ হয় সেক্ষেত্রে আমরা যে কোনো টুলস ব্যবহার করে ইজিলি করে ফেলতে পারবো। আর বাংলা ইন্টারভিউ ট্রান্সক্রিপশন করার মতো টুলস অ্যাকুরেটলি করতে পারি এরকম টুলস আমার চোখে পড়েনি। অর্থাৎ আপনারা একটা বাংলা একটা ওয়ার্ড ফাইল করতে হবে প্রত্যেকটা ইন্টারভিউর এগেনস্টে। আমি জাস্ট একটা নমুনা ট্রান্সক্রিপশন দেখাই। এই যে আপনারা স্ক্রিনে এখন একটা নমুনা ট্রান্সক্রিপশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে ওই ট্রান্সক্রিপশনের সাথে ওই যিনি তথ্য দিছে ওনার নাম থাকবে, মানে ওনার নাম, ইন্টারভিউ আইডি এগুলো থাকবে, আমি এগুলো মুছে দিছি। দেখেন এই যে গবেষণা যে প্রশ্নগুলো করা হয়েছে, এই যে এই প্রশ্ন আর ওনার উত্তর, এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, তারপর ওনার উত্তর, ঠিক আছে? উত্তরগুলো আরো বড় হইতে পারে, আরো ছোট হইতে হইতে পারে। তো এটা হচ্ছে একটা বাংলা ট্রান্সক্রিপশনের নমুনা, জাস্ট অনেকে হয়তো মানে ক্লাস করলেও আমরা অনেকে বুঝতে পারি না। তা আমি নমুনা দেখানোর জন্য যে ইন্টারভিউটাকে আমরা প্রথমেই বাংলা ইন্টারভিউ হলে প্রথমে আগে সেটাকে বাংলায় ট্রান্সক্রিপ্ট করব। ঠিক আছে? এরকম আপনি হয়তো 20টা ইন্টারভিউ, কোয়ালিটিভ রিসার্চে নর্মালি আমরা 15-20টা ইন্টারভিউ নেই, তো এরকম 20টা ফাইল হবে। ঠিক আছে? অনেকে বলতে পারেন ভাই এটা তো অনেক টাইম কনজিউমিং। রাইট, কোয়ালিটিভ রিসার্চে আমাদের এই কাজটুকু একটু মানে কষ্টদায়ক, ইন্টারভিউ গুলোকে ট্রান্সক্রিপ্ট করতে হয়। ঠিক আছে? কিন্তু বিদেশে যারা কাজ করে ওনারা যেটা করেন ইংরেজিতে ইন্টারভিউ নেন এবং এটা অটোমেটিক ট্রান্সক্রিপ্ট করা যায়। অথবা ওনারা মানে ইমেইলে প্রশ্নগুলা পাঠাই দেয়, যিনি রেসপন্ডেন্ট উনি আবার উত্তরগুলা লিখে পাঠাই দেয়, ফলে আর ট্রান্সক্রিপ্ট করা লাগে না। তো যাই হোক, যেটা বললাম ইন্টারভিউকে আগে ট্রান্সক্রিপ্ট করতে হবে, সবগুলো ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট করা হয়ে গেলে দেন ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে? কারণ আপনি তো রিসার্চ আর্টিকেল প্রকাশ করবেন হচ্ছে ইংরেজিতে, ফলে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো আমি একটা ট্রান্সলেটের নমুনা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে একটা, সরি এটা না, এইটা হচ্ছে একটা ট্রান্সলেটের নমুনা। ঠিক আছে? যদিও এখানে নাম নাম ঠিকানা নাই, একটা ট্রান্সলেটের নমুনা। কিন্তু যারা আর একটু সুন্দর মতো করতে চান, মানে একটু প্রফেশনালি করতে চান, যেমন আমি একটা রিসার্চ প্রজেক্টের কাজে এঙ্গেজ ছিলাম, সেখানে ওনারা এই
মানে ইয়েটা দিয়ে দিছে, মানে যারা হচ্ছে ট্রান্সক্রিপ্ট করবে তাদেরকে এই নমুনাটা দিয়ে দিছে যে এই নমুনা ফলো ফলো করতে হবে। তো নমুনাটা হচ্ছে যে কোন কথা কত মিনিটে বলছে ডান দিয়ে কিন্তু এটা বলা লাগে, মানে কোশ্চেন গুলো এক্সাক্ট কয় মিনিটে করছে। যেমন আমি 7 নাম্বার মিনিটে যে প্রশ্ন করছি, তো ওই প্রশ্নের পাশে মিনিটটাও উল্লেখ থাকতে হবে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইংরেজি ট্রান্সক্রিপশনের নমুনা। ট্রান্সক্রিপশনে কিছু জব ফাইবার আপওয়ার্ক বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যায়। তো এটা হচ্ছে খুবই ভালো একটা নমুনা যে আমরা এইভাবে ট্রান্সক্রিপ্ট করতে পারি, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর। এরকম প্রত্যেকটা ইন্টারভিউ, যারা বড় প্রজেক্টে কাজ করেন, এক একটা ইন্টারভিউ প্রায় 10-15 পেজ হবে। দেখা যায় 10টা ইন্টারভিউ নিলে প্রায় 90 পেজ হয়ে যাবে বা 80 পেজ হয়ে যাবে। বড় প্রজেক্টের ক্ষেত্রে এরকম হবে, ছোট প্রজেক্টের ইন্টারভিউ গুলো হয়তো প্রতিটা ইন্টারভিউ 3-4 পেজ হবে। তো যেটা বললাম, আমাদের এলিমেন্ট 1 যেটা ছিল প্রথম ধাপ, ট্রান্সক্রিপ্ট এবং ট্রান্সলেশন, এইটা কি আমরা ক্লিয়ার? আমরা একটু চ্যাট বক্সে জানাই এই এতটুকু আমরা ক্লিয়ার ক্লিয়ার কিনা, আমরা এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, আশা করি মানে ধাপ 1 আমরা ক্লিয়ার, যারা একদম নতুন আশা করি তারাও ক্লিয়ার যে এটা তো খুব স্বাভাবিক। আমি ইন্টারভিউ ডেটা অ্যানালাইসিস করবো, এটাকে তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেট আমাদের করাই লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে খুবই কমন সেন্সের একটা বিষয়। এখন দেখুন, এগুলো কিন্তু খুব মানে একটা নর্মাল রিসার্চের সাথে একটা ভালো রিসার্চের তফাৎ কোন জায়গায় হয় জানেন? এগুলো যত আপনি এক্সপার্টলি করবেন, যেমন আমি একটু আগে যে পেপারটা দেখাইছি, ওটা কিন্তু খুব ভালো একটা প্রতিষ্ঠানের এবং খুব বড় ফান্ডের রিসার্চ। ওনারা ওনাদের মেথোডোলজিতে ট্রান্সক্রিপ্ট কিভাবে করছে এটা কিন্তু ওনারা বর্ণনাটা লিখে দিয়েছে। মানে আপনারা যখন আপনাদের রিসার্চ পেপারের মেথোডোলজি লিখবেন, সেখানে এই যে ট্রান্সলেশন করা হয়েছে, যিনি ট্রান্সলেট করছে ওনার যোগ্যতা কি, সেই যোগ্যতাও কিন্তু এখানে লিখে দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে যে প্রত্যেকটা ইন্টারভিউ কত মিনিট, প্রত্যেকটা ইন্টারভিউ টাইম লিখে দিছে, এবং বলছে যে প্রত্যেকটা ইন্টারভিউ ট্রান্সলেট এবং ট্রান্সক্রাইব করা হয়েছে একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রাইবার দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রাইবার মানে রিসার্চাররা একজন লোককে হায়ার করছে যিনি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে এক্সপার্ট, এমন একজনকে দিয়ে ওনারা এটা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেট করছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট অ্যানোনিমাস ছিল। অ্যানোনিমাস মানে যিনি ট্রান্সক্রাইব করছে উনি অন্যদের নামটা কিন্তু দেখে নাই। ঠিক আছে, তো দেখেন এই বর্ণনাগুলো আপনি যত এক্সপার্টলি আপনার পেপারে লিখবেন, তত আপনার পেপারটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। এবং ওনারা কিন্তু এই প্রজেক্টটা তো অনেক বড় ফান্ডের রিসার্চ ছিল। তো ওনারা কিন্তু পেপারে এক জায়গায় উল্লেখ করছে, আমি এক্সাক্ট এখন খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে ওনারা এই গবেষণার প্রজেক্টের জন্য একজন অডিওলজিস্টকে ওনারা কিন্তু হায়ার হায়ার করছিল, মানে যিনি আরবিতে শুনে দেন সেটাকে ইংরেজিতে ট্রান্সক্রাইব করে দেবে, এরকম একজন অডিওলজিস্ট কিন্তু ওনারা এখানে হায়ারও করছিল। তো আহ, মানে আমি যেটা বলতেছিলাম যে আপনারা যখন এই ট্রান্সক্রিপশনে কাজটা করবেন সেটা খুব ভালো মতো করা চাই আর কি। এখন যে যত ভালোভাবে করবেন আপনাদের পেপারটা তত ভালো মতো হবে, ঠিক আছে? রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ পেপারে এর মেথোডোলজির রিফ্লেক্সিভিটি নামে একটা জায়গা আছে, রিফ্লেক্সিভিটি, যদিও এটা সব পেপারে আমরা দেই না। রিফ্লেক্সিভিটি মানে যারা এই গবেষণার প্রজেক্টে ছিল তাদের যোগ্যতা কি। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে যিনি ট্রান্সক্রাইব করেছে তার যোগ্যতা, যিনি অ্যানালাইসিস করেছে তাদের যোগ্যতা এখানে লেখা আছে। যাই হোক, আমরা এত ডিপে না যাই যেহেতু বেসিক ক্লাস। আমি এক কথা যেটা বললাম, প্রথম কাজ হলো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই কাজটা আপনার করতে হবে, এবং এই কাজটা আমরা চাইলে কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, মানে রিসার্চার চাইলে এই কাজটা কাউকে হায়ার করে করতে পারবে, এটা আনইথিক্যাল হবে না। কেউ যদি কাউকে যদি হায়ার হায়ার করে করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এই প্রথম ধাপটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মানে এইটাই আমি মনে করি যে আপনার 50% কাজ এখানে হয়ে যাবে, ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন। এবার 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ হলো কোডিং। এখন কথা হলো কোডিং মানে আসলে কি। সহজ কথা যদি বলি, দেখুন, একটা ইন্টারভিউ ডেটা অ্যানালাইসিস করা সহজ, কারণ একটা ইন্টারভিউ বুঝতে পারতেছি কি বলতেছে। কিন্তু ধরেন আপনার কাছে যদি 20টা ইন্টারভিউ থাকে, তখন মানুষ নানান ডাইমেনশনে কথা বলে, তখন কিন্তু অ্যানালাইসিসটা করা একটু হার্ড। তখন আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে, একটা রুলস ফলো করতে হয়। কোডিং মানে হচ্ছে ইন্টারভিউতে তথ্য দিতে গিয়ে রেসপন্ডেন্ট যে গুরুত্বপূর্ণ শব্দগুলো বলে, সেই শব্দগুলোকে নোট করা। এটা হচ্ছে কোডিং এর কাজ। আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, ধরেন আমরা একটা ইন্টারভিউ ওপেন করি, হ্যাঁ, কোন একটা ইন্টারভিউ আমরা জাস্ট র্যান্ডম একটা ইন্টারভিউ ওপেন করি। তো এখানে খেয়াল খেয়াল করুন যে এখানে বলেছে যে আপনি শিক্ষা জীবনে ভালো মেন্টরের সাহায্য পেয়েছেন কি, এটা নারীদের জন্য কতটা সহজলভ্য, প্রশ্ন ছিল এইটা। তো উনি বলছে যে নারীদের জন্য ভালো মেন্টর সবসময় পাওয়া সহজ হয় না। অনেক সময় অভিজ্ঞতা সম্পন্ন নারী মেন্টরের অভাব থাকে, এতে আমরা সঠিকভাবে দিক নির্দেশনা পাই না।
তার মানে দেখেন এখানে এই যে অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের অভাব, এই যে অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের অভাব, এই পুরো বাক্যের মধ্যে এই শব্দটাই হচ্ছে পুরো বাক্যকে রিপ্রেজেন্ট করতেছে। মানে আমরা এই পুরো বাক্যের মধ্যে এটা বলতে গেলে মেইন শব্দ। দেখুন আগামীকালকে মেবি বিসিএস পরীক্ষা, তো আমরা যখন প্রস্তুতি নেই তখন আমরা পড়ি যে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছেন। আমরা 1941-এর নিচে দাগ দাগ দিই কারণ এই শব্দটাই এখানে গুরুত্বপূর্ণ, এই শব্দটাই আমার মেইন মিনিংটা প্রকাশ করতেছে। কোডিংটাও ঠিক তাই। আমরা কোয়ালিটেটিভ ডেটা এনভিভো সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করি অথবা ম্যানুয়ালি করি। তো এত এই যে 90 পেজ দেখতে খুব হিজিবিজি লাগে, আমরা বুঝতে পারি না কিভাবে অ্যানালাইসিস করব। তখন আমরা প্রত্যেকটা ইন্টারভিউ পড়ে পড়ে মূল জিস্ট কথাগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করি, মানে মেইন ইস্যুগুলা। ঠিক আছে, যেমন এখানে প্রশ্ন করছে যে আহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারী নেতৃত্বের অভাবকে আপনি কিভাবে দেখেন। তো ওনারা বলছে যে এই নারী নেতৃত্ব অভাবের কারণে নারী গবেষকরা প্রয়োজনীয় উৎসাহ এবং সমর্থন থেকে বঞ্চিত হন। তাহলে এই যে সমর্থন থেকে বঞ্চিত হওয়া এটা একটা কোড। ঠিক আছে, মানে এই সমস্যায় পড়ে, এটা একটা কোড। তারপর এখানে এই যে প্রতিটা লাইন বাই লাইন যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন যে এখানে আপনি কিছু কোড পেতে থাকবেন। আমি কোড যদি আর সহজভাবে আপনাদেরকে বলি, আহ যেমন আপনাদেরকে ধরেন বাজার করতে দিলাম, এখানে 10 জনকে আমরা বাজার করে দিলাম, সবাই বাজার করে নিয়ে আসছে, মানে বাজার বাজার করে নিয়ে আসা মানে ইন্টারভিউ হয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি বাজার করেছেন। আপনি বললেন যে আমি আজকে বাজার থেকে আমি আলু কিনেছি। এই আলু হচ্ছে একটা কোড। আপনি বললেন আমি আজকে গরুর মাংস কিনেছি, এই গরুর মাংস হচ্ছে একটা কোড। ঠিক আছে, মানে মেইন শব্দটা, যে শব্দটা পুরো বাক্যকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে একটা কোড। তো কোডের কি কাজ সেটা আমরা একটু পরে বলতেছি। তো আপনারা যেটা করবেন, এটা এনভিভো সফটওয়্যারে যদি থাকতো আমি এখন দেখাতাম, যদি আমাদের সফটওয়্যারে ক্লাস না। সফটওয়্যারে হচ্ছে এগুলো অটোমেটিক করা যায়, আবার সফটওয়্যারে আরেকটু ইজিলি করা যায়। মানে সফটওয়্যারে আমরা ইন্টারভিউ গুলা থেকে লাইনটা টান দিয়ে ওই যে ফোল্ডারে নিয়ে নেওয়া যায়। আর ম্যানুয়ালি করলে তো আর এভাবে করা যায় না, ম্যানুয়ালি করলে আমরা কালার করে রাখি বা একটা এক্সেল ফাইল করি আর কি। এরকম আমরা অনেকগুলা কোড পাই। যেমন এখন কোডের কি কাজ ধরেন, এখানে যে প্রশ্ন করছে যে আপনার শিক্ষা জীবনে আহ, নারী মেন্টর যে আপনি পাচ্ছেন না, এতে আপনার কি কি সমস্যা হচ্ছে। তো এখানে উনি বলছে সমর্থন থেকে বঞ্চিত হচ্ছে, তারপর অনুপ্রেরণা পাচ্ছে না, তারপর আর কি সমস্যা আর হচ্ছে, মনে করেন এখানে উনি দুটো কারণ বলছে। ঠিক আছে, আবার গবেষণা পরিবেশের নেতিবাচক প্রভাব ফেলে, উনি এই যে 3টা কোড। তো একজন পার্টিসিপেন্ট যে 3টা কোড বলে, তাহলে আমি 10টা ইন্টারভিউ নিলে 10 জন পার্টিসিপেন্ট কিন্তু প্রায় 30টা বা 25টা কোড বলে ফেলবে। মানে একজন নারী মেন্টরের অভাবের কারণে তিনি কি সমস্যা ফেস করতেছেন, এইটা তো একজন বলছে 3টা কোড, কিন্তু 10 জন যদি বলতো তাহলে আমরা কিন্তু এখানে 30টা কোড পাইতাম। বা 20টা ইন্টারভিউ হলে আমরা কিন্তু এখানে প্রায় 60টা কোড পেয়ে যেতাম। এই 60টা কোড যখন আমরা পেতাম তখন আমরা বলতে পারতাম এই 60টা কোড দেখে যে কোন সমস্যাগুলা বেশি ফ্রিকোয়েন্ট। যেমন কেউ হয়তো বলতেছে যে নারী মেন্টর না থাকার কারণে আমি আমার গবেষণা যে কথাগুলা বলতে শাই ফিল করতেছি, মানে এই শাই ফিল করতেছি এই কথাটা যদি 60 বারের মধ্যে 15 বার চলে আসে আমরা এটাকে বলতে পারবো এই সমস্যাটা বেশি সমস্যা। এই জন্য কোডিংটা খুব ভালো মতো করে করা জরুরি, কারণ কোডিং দেখলে প্রায়োরিটি বোঝা যায়। এভাবে প্রত্যেকটা ইন্টারভিউ পড়ে পড়ে, যেমন বলছে যে নারী গবেষকরা গবেষণার তহবিল ঠিক মতো পাচ্ছে কিনা। তো এখন দেখেন উনি বলছে যে এখানে ইন্টারভিউ দিচ্ছে, আপনি দেখবেন যে এখানে বলছে কিনা। হ্যাঁ, উনি বলছে যে নারীরা হচ্ছে যে দাতাদের কাছ থেকে পায় না, কারণ দাতারা হচ্ছে নারীদের এই যে নারীদের সক্ষমতা নিয়ে সন্দেহ করা। দেখেন উনি একটা কথা বলছে, আর সক্ষমতা নিয়ে, মানে যারা ডোনার তারা হচ্ছে নারীদের সক্ষমতা নিয়ে সন্দেহ করে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম যে সক্ষমতা নিয়ে সন্দেহ করা। এই ইন্টারভিউটা যখন আপনি 20 বার 20 জনের কাছ থেকে নেবেন, আপনি দেখবেন এরকম প্রায় 17-18টা কোড পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এই কোডের কাজ কি এটা আমরা পরের ধাপে বুঝবো। তাহলে কোড কি সেটা কি আমরা বুঝতে পারলাম? কোড কি একটু চ্যাট বক্সে জানাবেন যে কোড কি, সেটা আমরা বুঝতে পারলাম কিনা। কোড কি সেটা আমরা বুঝতে পারলাম কিনা। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, আজকে সেশনে যারা আছেন ওনাদেরকে, আমরা যাদের সাথে কোলাবোরেশনে ক্লাস করাচ্ছি ওনারা সার্টিফিকেট দেবে। তো আমি আজকের সেশন শেষে ক্লাসের ভিডিওটার সাথে সাথে আমি ওই ওই লিঙ্কটা দিয়ে দেবো, যে লিঙ্কে আপনারা ফর্ম পূরণ করলে সার্টিফিকেট পাবেন। তো এখন না দিলেও চলবে ক্লাস। ওকে, তাহলে আহ কোডের ক্ষেত্রে কিন্তু আপনি আশা করি বুঝছেন যে কোডের কাজ কি। এখন এখনকার যে রিসার্চ আর্টিকেল গুলো, এই রিসার্চ আর্টিকেল গুলোতে কিন্তু আপনারা দেখবেন যে রিসার্চাররা অ্যানালাইসিসের শুরুতেই দুই একটা টেবিল দিয়ে দেয়। টেবিল কেমন, আপনাদেরকে একটা নমুনা দেই, মানে একটা পেপারের নমুনা দেখাই। এটা একটা পেপার, খেয়াল করেন এই পেপারে যদি আপনি অ্যানালাইসিস পার্টটা দেখেন, এই যে পেপারের অ্যানালাইসিস পার্টটা দেখেন,
জাস্ট অ্যানালাইসিস পার্টের শুরুতেই ওনারা বলতেছে যে ওনাদের এই যে ইন ওয়ার্ক প্লেসের ইনভায়রনমেন্ট চ্যালেঞ্জ, এই কোড হচ্ছে 112, সোশ্যাল স্টিগম্যান কালচারাল ব্যারিয়ার কোড হচ্ছে 103, সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড হ্যারাসমেন্ট কোড হচ্ছে 98। এখন কি আপনারা বুঝতে পারছেন যে এই কোডটা কোন জায়গা থেকে আসছে? ঠিক আপনারা যদি একটা এক্সেল শিট করতেন বা এনবিও দিয়ে অ্যানালাইসিস করতেন, আপনারা বুঝতেন না, মানে আপনারা যদি এনবিও দিয়ে একটা অ্যানালাইসিস করতেন, তাহলে আপনারা এরকম একটা টেবিল বানাইতে পারতেন না? ইজিলি পারতেন। এখন ধরেন এই যে ওয়ার্ক প্লেসের চ্যালেঞ্জ সম্পর্কে 112টা কোড আসছে, মানে 112 বার কথা আসছে, জাস্ট একটা একটা উক্তিকে নমুনা হিসেবে টেবিলে বসাই দিছে। তো দেখেন এতে কিন্তু মানে পেপারের ইয়েটা বাড়ে। ঠিক আছে, এতে এতে কিন্তু পেপারের কোয়ালিটিটা বাড়ে। এই যে কোন কোড কতবার আসছে এই কোডিং গুলা আমরা দিয়ে দিতে পারি। বিশেষ করে আপনারা যদি উল্লেখ করেন আপনাদের ম্যানুস্ক্রিপ্টে যে আমরা এনবিউ দিয়ে অ্যানালাইসিস করছি, তখন জার্নাল চাইতে পারে যে আপনি আপনার কোড গুলো টেবিল আকারে দিয়ে দেন। তো এই হলো আর কি কোডের কাজ। এবং কোড করলে আমাদের আর কিছু সুবিধা আছে আমি বলছি। তো সরি, আমি যেখানে ছিলাম, যে আমরা ইন্টারভিউ গুলা লাইন বাই লাইন পড়ে এইভাবে আমরা কিছু কোড দিতে পারি। এখন ধরেন এক সময় আমাদের কাজগুলো খুব ম্যানুয়ালি হতো, মানুষ কাগজে ইন্টারভিউ নিত, মানে ইন্টারভিউ গুলা খাতায় ছিল, খাতায় আবার কেটে কেটে। আমি আমার নিজেরও খেয়াল আছে, আমার যখন প্রথম কোয়ালিটেটিভ রিসার্চ প্রজেক্টে আমি কাজ করেছি, তখন মানে প্রায় 96টি ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এবং এই 96টি ইন্টারভিউর এই বা প্রত্যেকটা ইন্টারভিউ প্রায় 5-6 পেজ করেছিল। তা আমরা হচ্ছে যে কেটে কেটে, মানে ধরেন আমাদের কাছে ধরেন 6টা পট আছে, এই কেটে কেটে কোড গুলো এক একটা পটে রাখা হয়েছে, মানে খুবই ম্যানুয়ালি। কিন্তু এখন সফটওয়্যার বা এমএস ওয়ার্ড এগুলো আরো ইজিলি করা যায়। তো 2 নাম্বার কাজ হলো কোড করা। আশা করি আপনারা কোড কিভাবে করে এইটা বুঝতে পারছেন। ঠিক ঠিক আছে। ওকে, এইবার 3-4-5, এই 3-4-5 এগুলার নাম হচ্ছে থিম তৈরি করা, মানে থিম খোঁজা, থিমের নাম দেওয়া, এবং থিম রিভিউ করা, মানে তিনটাই থিম সংক্রান্ত কথা। যেহেতু আমরা আজকে থিমেটিক অ্যানালাইসিস পড়তেছি, তো এখন কথা হলো থিম মানে কি, এটা বুঝলে হবে। তাহলে এই 3টা ধাপ ইজিলি বুঝবেন। থিম মানে হচ্ছে, যেমন আহ, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন, আমি ওইটার ওইটার বেসিসে আপনাদেরকে রিপ্লাইটা দেবো। আচ্ছা বলুন তো, যে অনলাইন ক্লাস করার ক্ষেত্রে আপনারা মানে কি সমস্যাগুলো ফেস করেন বলে মনে হয়? মানে অনলাইন ক্লাসের ক্ষেত্রে মনে করেন আপনি ক্লাস 5-এর একজন শিক্ষার্থী, আমি প্রশ্ন করলাম যে অনলাইন ক্লাস করার বেলায় আপনি কি সমস্যা ফেস করেন। তো একটু চ্যাট বক্সে জানান, দেন আমি এই উত্তরের উপর ভিত্তি করে আমি বলছি যে ওকে। একজন বলছেন ল্যাক অফ কনসেন্ট্রেশন, কেউ বলছেন নেটওয়ার্ক প্রবলেম, কেউ বলছেন ইন্টারনেট ইন্টারনেট প্রবলেম, কেউ বলছেন অ্যাটেনশন প্রবলেম, কেউ বলছেন লেস ইন্টারাকশন। ওকে, নেটওয়ার্ক, মনোযোগহীনতা, অ্যাটেনশন স্পাম, কনসেন্ট্রেশন, টাইম ম্যানেজমেন্ট, মানে প্রত্যেকেই কিছু না কোনো সমস্যার কথা বলতেছেন। ওকে, তাহলে দেখুন, ধরুন আমি আপনাদের এই 10 জনের ইন্টারভিউ নিলাম যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আপনি কি কি সমস্যা ফেস করতেছেন। তো এখানে আহ এখানে যে উত্তরগুলো আসবে, মানে এখানে ধরেন প্রায় 100টা ইস্যু আসলো। সেই 100টা ইস্যু প্রত্যেকটা হচ্ছে এক একটা কোড। কিন্তু এই কোড গুলাকে যদি আমরা একত্র করি, কোড গুলাকে একত্র করলে আমরা কিছু প্যাটার্ন পাবো। প্যাটার্ন মানে, যেমন যারা বলতেছেন যে আমার ডিভাইস নাই, আমার এমবি কেনার টাকা নাই, আমার ডিভাইসে জুম সাপোর্ট করে না, আহ, আমি আসলে ঠিক মতো নেট ভরতে পারি না। তো এইগুলো হচ্ছে কি অর্থনৈতিক সমস্যা, মানে পার্টিসিপেন্টের অনলাইন ক্লাস করার ক্ষেত্রে এগুলো হচ্ছে অর্থনৈতিক সমস্যা। ওকে, আবার আ- আর অন্যরা বলতেছে যে লেস ইন্টারাকশন, টিচারকে সরাসরি প্রশ্ন করতে পারি না, টিচারের সামনাসামনি দেখি না, ফলে মনোযোগটা আমার থাকে না। তো এই যে সমস্যাগুলা, এই যে সমস্যাগুলো এগুলাকে বলে প্যাডাগজিক্যাল, মানে এটা হলো শিক্ষা পদ্ধতি সংক্রান্ত সমস্যা, প্যাডাগজিক্যাল সমস্যা। ঠিক আছে। তো তাহলে চিন্তা করে দেখেন যে এটা কিন্তু আরেকটা ডাইমেনশন, যে প্যাডাগজিক্যাল সমস্যা। তারপর কেউ কেউ বলতেছেন যে আমার ফ্যামিলিতে ডিস্টার্ব করে, আহ, আমার বাবা মা আমাকে এলাও এলাও করে না। তারপর বাবা মা বলে যে মোবাইল ব্যবহার করা ভালো না। তাহলে এটা কিন্তু আরেক ধরনের সমস্যা, মানে কিছু সোশ্যাল ইস্যু বা মনস্তাত্ত্বিক ইস্যু। তাহলে দেখেন, আমরা আপনাদের কাছে অনলাইন ক্লাসের যে সমস্যাগুলোকে পেলাম, সেটাকে আমরা কয়েকটা ডাইমেনশনে কিন্তু ভাগ ভাগ করে ফেললাম, যে অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, প্যাডাগজিক্যাল মানে শিক্ষা পাঠদান সংক্রান্ত সমস্যা, এরকম মেইন কিছু পয়েন্ট আমরা পাইছি। এই মেইন পয়েন্ট গুলোকেই বলে হচ্ছে থিম। আর মেইন পয়েন্ট গুলোর আন্ডারে যে আমরা ছোট ছোট যে বুলেট পয়েন্ট গুলা পাইছি, মানে ছোট ছোট যে পয়েন্ট গুলা পাইছি, এগুলো হচ্ছে কোড। তার মানে আমরা বলতে পারি যে কোড থেকে থিম আসে, কোড থেকে থিম আসে। আশা করি আমরা
বুঝতে পারছি, কোড থেকে থিম আসে। ওকে, এবার বা আরো সহজ করে যদি বলি, আরো সহজ করে যদি বলি, আমি যদি জিজ্ঞেস করি আপনাদের আপনার সাবজেক্ট কি, মানে জিজ্ঞেস করো আপনার সাবজেক্ট কি, এখন সবাই এক একজন, আপনারা এখানে এক এক সাবজেক্টের শিক্ষার্থী, আপনারা এক একজন এক এক সাবজেক্টের শিক্ষার্থী। তো কেউ বলতেছেন বায়ো এগ্রিকালচার, কেউ ফাইন্যান্স, কেউ সিএসি, এখানে এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের, কেউ সোশ্যাল সায়েন্স মানে কেউ পলিটিক্যাল সায়েন্স, কেউ পাবলিক অ্যাড, কেউ হয়তো পাবলিক হেলথ। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের নাম হচ্ছে এক একটা কোড। কিন্তু আমরা যদি এই প্রত্যেকটা সাবজেক্টের নামকে একত্র করে আমরা একটা নাম দিলাম সোশ্যাল সায়েন্স, একটা নাম দিলাম ইঞ্জিনিয়ারিং, একটা নাম দিলাম বিজনেস, একটা নাম দিলাম হিউম্যানিটিস, একটা নাম দিলাম হেলথ সায়েন্স, তাহলে খেয়াল খেয়াল করুন, তাহলে কিন্তু আমাদের কয়েকটা থিম হয়ে গেল। তার মানে আমাদের ডেটাগুলা কোনো না কোনো থিমের আন্ডারে পড়বে। আমার কথা বুঝছেন? এটাকে নানান ডাইমেনশনে বলা যায়। 10 জন মানুষ যদি বাজার করে নিয়ে আসে, আমরা 10 জনের কাছে ইন্টারভিউ, বা 10 জন মানুষ বাজার করে নিয়ে আসলো, সবাই ভিন্ন ভিন্ন জিনিস আনছে, কিন্তু সবগুলা যখন আমরা একত্র করবো আমরা দেখবো যে অনেকেই আলু আনছে, অনেকেই মাংস আনছে। তো আমরা যদি সব ধরনের মাংসকে এক এক জায়গায় রাখলাম, তরকারিগুলোকে এক জায়গায় রাখলাম, প্রোটিনকে এক জায়গায় রাখলাম, এরকম আলাদা আলাদা ভাগ ভাগে রাখি, তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা থিম। ঠিক আছে? তো এই থিমেটিক অ্যানালাইসিসের মেইন কাজই হচ্ছে আপনার ইন্টারভিউ ডেটা থেকে কোড করবেন, কোড করে কোড থেকে আপনি থিম বানাবেন। মানে আপনার যে ইন্টারভিউ ডেটাগুলা, সেগুলাকে আপনি বিভিন্ন পয়েন্ট আকারে লিখবেন। আমরা ছোটবেলায় যেমন রচনা যখন লিখতাম, আমরা কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখতাম। এই থিমেটিক অ্যানালাইসিস মানে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লেখা। এই জন্য আপনাদের পুরো অ্যানালাইসিসটাকে আপনারা কয়েকটা মেইন থিমে আগে ভাগ করবেন, কয়েকটা প্রকারে আগে ভাগ করবেন। এখন অনেক কথা বলতে পারেন, ভাই বিষয়টা তো একটু কঠিন হয়ে গেল, বা আমরা আসলে ডেটা পড়ে কি বুঝতে পারবো? পারবেন, কারণ খেয়াল রাখবেন, যখন আপনি প্রশ্ন বানাবেন, প্রশ্নটাই এমন ভাবে বানাবেন যেন আপনার থিমটা চলে আসে। যেমন আমি যদি প্রশ্নটা বানাই যে অনলাইন ক্লাসের চ্যালেঞ্জ গুলা কি, তার মানে চ্যালেঞ্জ নামে একটা থিম আসবেই। অনলাইন ক্লাসের উপকার কি, উপকার নামে একটা মেইন থিম আসবে। আবার থিমকে আবার চাইলে সাব থিমেও মানে সাব সেকশনও ভাগ করা যাবে। তো আমি যেটা বললাম, প্রশ্ন যখন বানাবেন, প্রশ্নটা এমন ভাবে বানাবেন যেন উত্তরগুলা দিলেই এক একটা থিম তৈরি হয়ে যায়। ঠিক ঠিক আছে? তাহলে আপনার পরবর্তীতে কষ্টটা কম হবে। তাহলে এই যে থিম খোঁজা, থিমের নাম দেওয়া এবং থিম রিভিউ করা, আশা করি বুঝতে পারছেন এগুলো একই জিনিস। মানে এখন এটা এনবিবো মানে সফটওয়্যারে করলে আরো ইজি হয়। মানে সফটওয়্যারে যখন আমরা সব কোডের তালিকা পেয়ে যাই, তখন সফটওয়্যার আমাদেরকে বলে দেয় যে এখানে কোন কোন মেইন থিম হইতে পারে, থিমের নামটাই দিলি পেয়ে যাই। ওকে, তাহলে 3 4 5 এই তিনটা ধাপে হচ্ছে মূলত আমরা কোডগুলো পড়ে পড়ে থিম খুঁজি, থিমের নামটা দিই, থিমের নামটা এমন ভাবে দিতে হবে যেন সেটা রিপ্রেজেন্টেটিভ হয়। এখন আমরা একটা পেপারের নমুনা দেখাই, তাইলে বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, একজন বলছেন কোডিং এর জন্য কোন সফটওয়্যার? এন ভিভো সফটওয়্যারের নাম হচ্ছে এন ভিভো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আহ তা আমি একটু দেখাই, একটা পেপার দেখাই দেন বলছি। এই এই যে পেপারটা, ধরেন এই 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 পেপারটার কথা যদি বলি, যে কোনো একটা পেপার দেখালে হবে। যেমন আমরা যে পেপারটা, ওই যে ফেসবুক পোস্টের যে ডেটা অ্যানালাইসিসটা করছে, আমরা যদি এখানে দেখাই, মানে এটা হচ্ছে যে কোনো একটা নারীদের কোনো একটা গ্রুপে যে 1400 ফেসবুক পোস্ট করছে, সেই 1400টা ফেসবুক পোস্টের অ্যানালাইসিস। তো উনারা যে 1400 পোস্ট এখানে পড়ছে, সবগুলা পোস্টকে কোডিং করে দেখলো। পোস্টগুলো মূলত মেইন 4টা ইস্যুতে মানুষ পোস্ট করে, মেইন 4টা ইস্যুতে। একটা হচ্ছে মেন্টাল হেলথ সিমটম, একটা হচ্ছে মেন্টাল হেলথ কেয়ার পাওয়ার ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলা, সেই ব্যারিয়ার, আরটা হচ্ছে কেন তারা মেন্টাল হেলথ বিষয়ে সাহায্য চাচ্ছে সেটা রিজন। এই তার মানে এরা এখানে 4টা মেইন থিম পাইছে, 4টা মেইন পয়েন্ট পাইছে। এবার এই 4টা পয়েন্টের আন্ডারে আরো অনেক সাব থিম বা কোড ছিল, সেটা ভিন্ন কথা। মানে 4টা মেইন পয়েন্ট পাইছে। এই 4টাকে একটু ভিজুয়ালাইজ যখন আপনি করে দেবেন, তখন কিন্তু জার্নাল এগুলো পছন্দ করে। মানে জার্নাল চায় যে আমরা একটু মানে ইন্টারেক্টিভ ওইটা অ্যানালিসিস করি। তাহলে দেখেন, এই যে আপনি বাজার করলেন, বাজার করার পর আপনার মূল বাজারকে আপনি 5টা ভাগে ভাগ করলেন। একটা এলিমেন্ট সবজি, একটা এলিমেন্ট মাংস, একটা এলিমেন্ট পানীয়, একটা এলিমেন্ট হচ্ছে মশলা। এরকম আপনি 5টা এলিমেন্টে ভাগ ভাগ করলেন। এইভাবে আপনি একটা ছবি দিয়ে দিলেন। ছবিটা আপনি এমএস ওয়ার্ডে বানাতে পারবেন, এন ভিভো, এটা মেবি এন ভিভো দিয়ে বানানো দেখে যা মনে হচ্ছে। এরকম আপনারা দেখবেন যে ভালো ভালো জার্নালের পেপার গুলাতে বেশিরভাগ মানুষ যেটা করে, এই যে থিমটাকে একটু ভিজুয়ালাইজ করে, ভিজুয়ালাইজ যে যত সুন্দর মতো করতে পারে। যেমন এখানে দেখেন, এই যে এই যে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মেন্টাল হেলথ, যে মানে
হেলথ যে সিক করতেছে সেইটা নিয়ে একটা পেপার। সেখানে এটাকে মূল তিনটা থিমে ভাগ করছে, আবার থিমের অধীনে আবার সাব থিম গুলা ছিল। এই যে একটা এখানে একটা ছবি দিয়ে দিছে। ঠিক ঠিক আছে, তো যে আমি আবার বলছি কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু কোয়ান্টিটিভের মতো একেবারে কাঠখোট্টা না। এখানে আপনি যত সুন্দরভাবে আপনার এটাকে উপস্থাপন করতে পারেন, জার্নাল তত সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। ওকে। আচ্ছা, এরকম একটা ছবি বানানো কি খুব কঠিন? আমাদের কাছে যদি অসংখ্য কোড থাকে, তাহলে আমরা কি এরকম একটা ছবি এমএস ওয়ার্ড ব্যবহার করে বানাইতে পারবো না? একটু চ্যাট বক্সে জানাবেন। ওকে। মানে আশা করি আমরা পারবো। হ্যাঁ, অনেক কথা বলতে পারেন ভাই, আপনি উদাহরণগুলো একটু সহজ দিচ্ছেন বলে একটু সহজ লাগতেছে। রাইট, কিন্তু রিসার্চ আপনি যে এরিয়াতে করবেন নিশ্চয়ই সেই এরিয়াতে আপনার ভালো নলেজ থাকবে। ফলে আপনি আশা করা যায় প্রশ্নটা যদি বানানোর সময় আপনি সম্ভাব্য থিমগুলো বানাই ফেলতে পারেন, আশা করা যায় আপনার এগুলো ইজিলি করে ফেলতে পারবেন। আর এখন তো এনভিভো টুলস সহ আরো আরো যে টুলস গুলো আছে, এগুলো আহ, মানে আমাদেরকে আরো বেশি হেল্প করবে। ওকে। আমরা প্রশ্ন একটু পরে নেই। আহ, আচ্ছা, আমরা প্রশ্ন একটু পরে নেই। আচ্ছা, যারা এখানে আয়োজক আছেন, আপনাদের যে সার্টিফিকেটের ফর্মটা এটা এখন ক্লাস চলাকালীন সময় না দিয়ে আমরা হচ্ছে যে ক্লাসের শেষে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো, বা ইমেইলে, যাদের আর ইমেইলে ইমেইলে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর মানে পার্টিসিপেন্টরা ডিস্ট্রাক্ট হবে না, কেমন? ওকে। তো যেটা বললাম যে এটাকেই বলে থিমেটিক অ্যানালাইসিস, মানে থিম তৈরি করা। আপনি প্রত্যেকটা মেইন থিমে এটাকে ভাগ করে ফেলবেন, মূল মূল অ্যানালাইসিসকে মেইন থিমে ভাগ করে ফেলবেন। ঠিক আছে, তো এটা হলো থিমেটিক অ্যানালাইসিস। ওকে। তাহলে আমরা পাঁচটা ধাপ হয়ে গেল অ্যানালাইসিসের। ফাইনাল যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে মেইন ধাপ, মানে এইটা দিয়েই হচ্ছে আমরা মূলত মানে পেপারে আসলে মূলত এইটাই যাবে, শুধু রিপোর্ট রাইটিং। মানে এখন আমরা লিখবো কিভাবে? আমরা অলরেডি ট্রান্সক্রিপ্ট করেছি, আমরা অলরেডি ট্রান্সলেট করেছি। এখন হচ্ছে আমরা রিপোর্টটা আমরা কিভাবে লিখবো। তো দেখুন, রিপোর্ট রাইটিং এর বেলায় রিপোর্ট রাইটিং এর বেলায় আমি সবার আগে বলবো যে যে কোনো রিসার্চের বিষয় শিখতে গেলে আমাদের অসংখ্য নমুনা দেখা চাই। মানে কোয়ালিটেটিভ রিসার্চ যদি আপনি 100টা পেপার পড়েন, আপনি দেখবেন নমুনার কিছু ভিন্নতা আছে, মানে একটা পেপারের নমুনা একরকম। মেইন কথা হলো আপনি যদি যা আপনার অবজেক্টিভ ছিল সেটা যদি আপনি বর্ণনামূলক ডেটা দিয়ে বুঝাইতে পারেন, তাহলে আপনার অ্যানালাইসিস হয়ে গেছে। এই জন্য আপনারা বারবার নমুনাগুলো দেখবেন। আমি যে রিসার্চ সেল বাংলাদেশ থেকে রেগুলার ক্লাস নেই, সেখানে আমরা কিন্তু ধরেন এই ক্লাসের সাথেই আমরা অনেকগুলো নমুনা দিয়ে দিই। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাচের 20তম ক্লাস। তো দেখেন এই যে এখানে প্রায় 6-7টা নমুনা আছে। আবার এই যে ভেতরে ম্যাটেরিয়ালসে ঢুকলে আরো কিন্তু কিছু কোয়ালিটেটিভের নমুনা আছে। মানে আপনি যত বেশি নমুনা দেখবেন তত আপনি অ্যানালাইসিসটা দেখতে কেমন সেটা বুঝতে পারবেন। তো আমি একটু কিছু নমুনা ব্যাখ্যা করে দিই, তাহলে আপনারা যেন নিজেরা লিখতে পারেন। ঠিক আছে। ওকে। তো আমি প্রথমে কিছু সহজ নমুনা দেই। আহ সহজ নমুনা আমি ভেরি রিসেন্টলি আমি নিজে একটা কাজ করছি, আমি সেখান থেকে সামান্য একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যানালাইসিস। হুম। আমি জাস্ট সামান্য একটু দেখাই। ওকে। ওকে, দেখেন অ্যানালাইসিসের শুরুতে শুরুতে দুই একটা টেবিল দিলে রেসপন্ডেন্টরা, সরি, জার্নাল খুশি হয়। যেমন এই পেপারটা ছিল যে বাংলাদেশের রিসার্চ আর্টিকেল পাবলিশের ক্ষেত্রে নারীরা আসলে কি চ্যালেঞ্জ ফেস করে, এরকম টাইপের একটা পেপার। তা আমরা এখানে এই যে মেন্টরশিপ পাওয়া যায় না, এটা একটা আমাদের মেইন থিম হয়েছে। কারা কারা, মানে আমরা যে 10টা ইন্টারভিউ নিয়েছি, কারা কারা এই কথা বলতে, যে ইন্টারভিউ 1, ইন্টারভিউ 3, ইন্টারভিউ 4, ইন্টারভিউ 5, ইন্টারভিউ 8, ইন্টারভিউ 9, এরা এই কথাটা বলছে। মানে আমরা এটা একটা সামারি ভার্সন দিচ্ছি শুরুতে, একটা টেবিল। আমরা অনেকে বলতে পারেন, ভাই আপনি তো কোনো কোডিং এর কোনো টেবিল দিলেন না। আমরা তাহলে কোডিং এর টেবিলও দিতে পারি বা দিতে পারতাম, মানে কাজ চলমান। ঠিক আছে, আপনি যেভাবে উপস্থাপন করেন সেটাই সঠিক। তা আপনার অ্যানালাইসিস শুরুতে এরকম দু একটা টেবিল দিবেন। আরেকটা টেবিল হইতে পারে, যেটা জার্নাল গুলা বর্তমানে খুব পছন্দ করে, সেটা হলো রেসপন্ডেন্টদের ডেমোগ্রাফিক ডেটা। রেসপন্ডেন্ট ডেমোগ্রাফিক ডেটা মানে যারা ইন্টারভিউতে তথ্য দিছে, জাস্ট তাদের নাম, তাদের বয়স, এগুলো একদম কোয়ালিটিভ শুরুতে। অনেকে বলতে পারেন, ভাই এটা তো কোয়ান্টিটিভ হয়ে গেল। না, এটা কোয়ান্টিটিভ না। এটা হলো রিডাররা যেন বুঝতে পারে যে এই গবেষণায় কারা তথ্য দিচ্ছে, এটা যেন বুঝতে পারে। তো কোয়ালিটেটিভের শুরুতে আপনারা একটা টেবিল দিতে 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 পারেন, যারা তথ্য দিছে তাদের ডেমোগ্রাফিক ডেটাগুলো, তাদের এইজ, তাদের এডুকেশন, বাট মানে তাদের জাস্ট একটা ইনিশিয়াল ডেমোগ্রাফিক ডেটা টেবিল 1-এ দিলেন। আর টেবিল 2-তে একটা কোডিং টেবিল, যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি, এরকম একটা কোডিং টেবিল চাইলে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস। ওকে। এখন এই থিমেটিক অ্যানালাইসিসের খেয়াল করেন, আমরা রিসার্চ আর্টিকেল পাবলিশের ক্ষেত্রে নারীরা কি চ্যালেঞ্জ ফেস করতেছে সেটা নিয়ে কাজ। আমি just একটা থিম দেখাই, সবগুলো তো আর দেখানো সম্ভব না। দেখেন তো, একটা বড় থিম আমরা পাইছি ইনস্টিটিউশনাল এবং স্ট্রাকচারাল ব্যারিয়ার। মানে
অনেক নারীরা এই কথাটা বারবার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কোট করছে যে তারা প্রাতিষ্ঠানিকভাবে কিছু ব্যারিয়ারের মুখোমুখি হচ্ছে। এটা হচ্ছে আমাদের কোড, এটা কিন্তু আমাদের কোড। আর কোড, সরি সরি, এটা আমাদের থিম, এটা আমাদের থিম। আর থিমের অধীনে আমাদের কিছু কোড বা সাব থিম থাকে, মানে থিমের অধীনে সাব সেকশন আর কি। যেমন একটা ইনস্টিটিউশনাল ব্যারিয়ার হলো মেন্টরশিপের অভাব, অ্যাক্সেস টু মেন্টরশিপ, এটা একটা সাব থিম, মানে থিমের অধীনে সাব থিম। একটা বুঝেন, একটা বুঝলে সবগুলা বুঝবেন। তো দেখেন এখানে আমরা প্রথমে একটা বর্ণনা, এটা আপনি নিজে দিবেন, মানে আপনি বিভিন্ন নারীরা যখন বলছে যে তারা মেন্টরশিপে কি কি সমস্যা ফেস করে সেটার উপর ভিত্তি করে আপনি 3-4 লাইন লিখবেন। যে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল অনেক নারীরা উল্লেখ করেছেন যে তারা সময় মতো মেন্টর পান না বা মেন্টররা তাদেরকে নিতে চায় না, এরকম একটা ছোট একটা বর্ণনা তাদের ইন্টারভিউর উপর বেস করে আপনি লিখলেন। এরপর দেখেন একটা উক্তি আপনি দিয়ে দেবেন, এই যে উক্তি, এই উক্তিটা কই থেকে আসছে বলেন তো? ওই যে আপনি ইন্টারভিউ নিছেন, আপনি যে ট্রান্সক্রিপশন করছেন, সেখান থেকে উক্তিটা এখানে এনে দিয়ে দিবেন। এই যে কেউ একজন, এই যে এখানে উক্তিটা দেওয়া আছে, ঠিক আছে? কেউ একজন বলছে যে হ্যাঁ, আমি ঠিক এই ভাবে আমি পিএইচডি সুপারভাইজার পাচ্ছি না, আমি মেন্টর পাচ্ছি না। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই যে, আর ইন্টারভিউর শেষ মানে ইন্টারভিউর উক্তিটা দিয়ে ব্রাকেটে, খেয়াল রাখবেন যে রিসার্চের কিছু এথিক্স আছে, যদিও আজকে আমাদের এথিক্সের ক্লাস না। যে যিনি ইন্টারভিউ দিচ্ছে তার নাম কিন্তু প্রকাশ করা যায় না। আপনি যদি 20টা ইন্টারভিউ নেন, ইন্টারভিউ গুলার কিছু নাম আছে, কোয়ালিটেটিভ ইন্টারভিউর আইডিয়া, এরকম কিছু নাম আছে, নামগুলো অনেক কথা এখন বুঝবেন না। মানে আপনি জাস্ট ব্র্যাকেটে লিখে দিয়েছেন ইন্টারভিউ 1, মানে ইন্টারভিউ 1 এই কথাটা বলছে, ইন্টারভিউ 2 এই কথাটা বলছে। এখনো তো অনেকে বলতে পারেন ভাই ইন্টারভিউ ধরেন বলে নাই, কিন্তু আমি যদি নিজে থেকে লিখে দেই, উত্তর হচ্ছে পারবেন না, কারণ জার্নাল কিন্তু আপনার কাছে ট্রান্সক্রিপ্ট চাইতে পারে বা রেকর্ডিংটাও চাইতে পারে, যদি চায় আর কি। ওকে, তাহলে দেখেন এই যে ইনস্ট্রাকশনাল ব্যারিয়ার, এইটার বিষয়ে ইন্টারভিউ 1 কথা বলছে, এটার বিষয়ে KII 2 ইন্টারভিউ 2 কথা কথা বলছে, তারপরে এটার বিষয়ে ইন্টারভিউ 3 কথা বলছে, ইন্টারভিউ 6 কথা বলছে। এরকম আপনি জাস্ট আপনি নিজে থেকে জেনারেল বর্ণনা আর রেসপন্ডেন্টের কাছ থেকে উক্তিটা হুবহু নেবেন, রেসপন্ডেন্টের কাছ থেকে উক্তিটা হুবহু নেবেন, হুবহু মানে আর কি স্ট্যান্ডার্ড ফর্মে নেবেন। তো দেখেন এই যে বর্ণনা উক্তি, বর্ণনা উক্তি, এই বর্ণনা উক্তির মধ্য দিয়ে আপনি জাস্ট এখানে মেন্টরশিপ তারা যে সঠিক সময় পায় না, এই পয়েন্টটা আপনি এখানে ইস্টাবলিশ করলেন, এই পয়েন্টটা আপনি ইস্টাবলিশ করলেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখেন এই যে একটা সাব থিম হইবে, একটা থিমের অধীনে একটা সাব থিম হয়ে গেল। তো একটা থিমের অধীনে সাধারণত 3-4টা সাব থিম থাকে, 3-4টা সাব থিম মিলে একটা থিম হয়ে যায়। যেমন আরেকটা সাব থিম হচ্ছে ইফেক্ট অফ ফিমেল লিডারশিপ। ওকে, এখন লিডারশিপ নিয়ে একটু বর্ণনা দিলেন। আর এই যে লিডারশিপে যে নারীরা চান্স কম পায় বা রিসার্চের বিভিন্ন প্রোগ্রামে তারা যে চান্স কম পায়, এটা নিয়ে তারা যে উক্তিগুলা করছে, উক্তিগুলো আপনি এখানে ঢুকাবেন। তো টুলস ইউজ করলে সুবিধা আর কি এটাই যে জাস্ট ওই আমরা যখন সফটওয়্যার ডেটাগুলো ঢুকাই ওখান থেকে টেনে এনে এখানে বসানো যায়। আর টুলস ইউজ না করলেও কোনো সমস্যা নাই, কারণ টুলস ইউজ না করলেও আমরা এটা ইজিলি দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো মানে আশা করি বিষয়টা বুঝতে বুঝতে পারছেন। তো আহ এটা এই ইন্টারভিউ নামগুলো এভাবে আপনি লিখে দিচ্ছেন। এই যে আমাদের থিম নাম্বার 2 গেল, মানে থিম 1 এর আন্ডারে সাব থিম 1, সাব থিম 2, সাব থিম 3। ঠিক আছে, ওকে। তো আমি আর এটা যেহেতু আমাদের জাস্ট কাজটা আমরা শুরু করলাম আর দেখাতে যাচ্ছি না, আমি পাবলিশড পেপার থেকে দেখাই। এটা জাস্ট আমাদের ইনিশিয়াল কাজ, এটা আরো অনেক চেক রিচেক ইত্যাদি ইত্যাদি হবে। ওকে, এখন দেখেন এই পেপারগুলো যদি আমরা দেখি, স্ক্রিনে আমরা যে পেপারগুলো দেখতে পাচ্ছিলাম, এই যে ফেসবুক পোস্টের যে ডেটা অ্যানালাইসিস, সেই পেপারটা যদি আমরা একটু দেখি, দেখেন প্রথমেই ওনারা জাস্ট একটা টেবিল দিছে। টেবিল হলো কি ওই, এই যে থিম এবং সাব থিম এবং ফ্রিকোয়েন্সি, মানে এই সমস্যাটার কথা কে কতবার বল, যেমন এই যে সিভিয়ার মেন্টাল ইলনেস, এটা অলরেডি 95টা পোস্ট এই বিষয়ে হয়েছে। তারপর ম্যারিটাল রিলেশনশিপ বিষয়ে যে বিভিন্ন ইস্যু, এটা নিয়ে অলরেডি 396টা পোস্ট হয়েছে। মানে এখানে একটা জাস্ট ইনিশিয়াল একটা সামারি দিছে, এটা দেখে কিন্তু এটা কোয়ান্টিটিভ মনে করার উপায় নাই। এটা হচ্ছে রিডারের বোঝার জন্য আমরা একটা ইনিশিয়াল একটা সামারি এখানে ড্র করছি। এরপর এই যে মেইন থিম গুলার একটা ছবি দিছি যেন রিডার বুঝতে পারে মেইন কোন কোন থিম গুলা হয়েছে। আর নিচে গেলে এবার আপনি নিজেই বুঝবেন। দেখেন এই যে থিম 2, এই থিম 2, এই যে থিম 2 এর আন্ডারে সাব থিমের আন্ডারে বর্ণনা এবং উক্তি, বর্ণনা এবং উক্তি দেখছেন? থিম 2 এর আন্ডারে একটা সাব থিম হচ্ছে ম্যারিটাল রিলেশনশিপ ইস্যু, সেখানে একটা বর্ণনা দিলেন, বর্ণনা দিয়ে আবার উক্তিটা দিয়ে দিলেন। আবার দেখেন একটু বর্ণনা দিন, বর্ণনা দিয়ে উক্তি, যে পোস্ট নাম্বার 67, পোস্ট নাম্বার 190, কারণ এটা তো ফেসবুক পোস্টের ডেটা অ্যানালাইসিস, ফলে এখানে ফেসবুক পোস্টটাই এখানে দিয়ে দিছে। আচ্ছা, আমরা কি বুঝতেছি নাকি খুব ডিফিকাল্ট লাগতেছে? যারা নতুন একটু জানাবেন, মানে আমাদের কি মানে
ডিফিকাল্ট লাগতেছে? অনেকে বলছেন পেপারগুলো দেওয়া যাবে কিনা। পেপারগুলোর টাইটেল তো স্ক্রিনে দেখাইছি, আপনারা জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এগুলা, ইজি পেপার। তাহলে দেখেন, এইভাবে আপনি প্রত্যেকটা থিম যখন শেষ শেষ করবেন, আপনার পেপারটা কিন্তু হয়ে গেছে। পেপারটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে একটা স্টাইল। আপনি ভিন্ন স্টাইলেও করা যায়। আমরা যদি ফিলিস্তিনের পেপারটা দেখি, ফিলিস্তিনের পেপারে ওনারা সাব থিম করেন, ওনারা প্রত্যেকটা থিমের আন্ডারেই লম্বা করে লিখে লিখে দিচ্ছে। সাব থিম আর করেন। আমি যদি ফিলিস্তিনের পেপারটা দেখি, ফিলিস্তিনে যে সব শিক্ষার্থীরা, বাচ্চা শিক্ষার্থীরা কানে শোনে না, তাদেরকে নিয়ে যে পেপারটা, সেটা যদি আমরা দেখি, দেখেন এই যে প্রথমে ওদের থিমের নাম হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেসিবল কমিউনিকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ ডিপ্রাইভেশন। মানে এটা হচ্ছে থিম। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা ডিপ্রাইভড হচ্ছে এবং কমিউনিকেশনের ক্ষেত্রে ডিপ্রাইভ হচ্ছে, মেইন থিম। এবার যদি আপনি লাইন বাই লাইন পড়েন, লাইন বাই লাইন তো পড়ানো আসলে কঠিন। এখানে বলছে যে পার্টিসিপেন্টরা তারা ইন্টারভিউ নেওয়ার সময় এটা বলেছে যে কানে না কম শোনার কারণে তারা আসলে ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হচ্ছে। যেমন এই যে একটা ইন্টারভিউ, যে লাল যে কালারটা, এই যে লাল কালারটা খেয়াল করেন, এখানে কিন্তু ওরা একটা ইন্টারভিউ ডেটা কিন্তু এখানে তুলে দিছে, হ্যাঁ। এই যে মানে ইন্টারভিউয়ার প্রশ্ন করছে যে আপনার বাচ্চা কি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, তখন প্যারেন্টস বলতেছে, ফাদার বলতেছে না, এটা এলাও করা হয় না। আহ এই যে, কারণ তাকে আমি সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শেখাতে গেলে তাকে সাইন ল্যাঙ্গুয়েজের কোর্স করানো লাগবে। এই যে এখানে ইন্টারভিউটা কে দিছে, লেখছে ফাদার অফ এ চাইল্ড এজ 10 to 12। দেখেন এখানে কিন্তু ইন্টারভিউ 4, ইন্টারভিউ 5 লেখা নাই, বলছে একজন 10 থেকে 12 বছর বয়সী বাচ্চার বাবা, এই কথাটা বলছে। কিন্তু উনার নাম কিন্তু বলে নাই। মানে আপনি নামটা ডিসক্লোজ করতে পারবেন না, এটা হচ্ছে মেইন কথা। এরপর দেখেন আবার বর্ণনা। আবার আপনি ইন্টারভিউর উক্তিগুলাকে বর্ণনা আকারেও লিখতে পারবেন, আবার কোটেশন দিয়েও লিখতে পারবেন। ঠিক আছে, এখানে এই যে একজন মায়ের ইন্টারভিউ দেখেন, বলছে তাদের কাজিনরা যখন একত্র হয়, সে আসলে সেখানে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ সে ঠিক মতো কানে শোনে না। আর সে কানে না শোনার কারণে সে ঠিক মতো বুঝতে পারে না, কারণ তারা খুব দ্রুত কথা কথা বলে। তো এখন এটা আমি কি করতে পারি? মানে দেখছেন, এই যে তারা যে কমিউনিকেশনের সমস্যা, এটা কিন্তু এভাবে তুলে। এখন এখানে কিন্তু থিমের অধীনে কোনো সাব থিম করে নাই, থিমটাকেই অনেক বড় করে করছে। ওকে, এই গেল একটা থিম। এরপর দেখেন আরেকটা থিম, এই যে কমিউনিকেশন এন্ড সোশ্যাল ইনক্লুশন। দেখেন আরেকটা থিম, এই যে আরেকটা থিম। এইটার অধীনেও দেখেন বর্ণনা এবং উক্তি, এবং উক্তিগুলা ওরা কিভাবে তুলে ধরছে একটু খেয়াল করেন। আপনি চাইলে এই স্টাইলটা ফলো করতে পারেন। এটাও একটা পাবলিশড পেপার, খুবই ভালো জার্নালে পাবলিশ হয়েছে। এটাও কিন্তু আপনি চাইলে ফলো করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। তো আমি আরো বলছি। আমি বলছি আমি সোফার যতটুকু বললাম, আপনারা কি বুঝতে পারছেন? মানে সোফার যতটুকু বলা হয়েছে আমরা বুঝতে পারছি কিনা, একটু চ্যাট বক্সে জানাবেন। ওকে। হয়তো যারা একেবারেই কোয়ালিটিভ, একেবারে নতুন, তাদের জন্য একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমার ধারণা যারা মোটামুটি কোয়ালিটির সাথে পরিচিত বা একটু একটু সিনিয়র, আমার ধারণা আপনারা ইজিলি বুঝতে পারতেছেন। কেমন? ওকে। ওকে, একজন বলছেন যে থিম রিভিউ করা মানে কি? থিম রিভিউ করা মানে আপনি যখন থিমের নামটা দিচ্ছেন, তখন থিমের ভেতরের ডেটাগুলার সাথে থিমের নামটা সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা রিভিউ করা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, একজন বলছেন স্যাম্পল পেপারগুলো শেয়ার করতে। আমি যেখানে ভিডিওটা দেবো কমেন্ট বক্সে আমি শেয়ার করার চেষ্টা করবো, যে আপনারা গুগল করলে এগুলো পেয়ে যাবেন, যেহেতু নামগুলা স্ক্রিনে শো হয়েছে। ঠিক ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে অ্যানালাইসিস পার্টটা একেবারে প্রত্যেকটা থিমের উপর আমরা এইভাবে শেষ করতে থাকবো। তা আপনাদের সামনে যখন নমুনা অনেকগুলা পেপার থাকবে, যেই নমুনাটাতে আপনি কমফোর্ট ফিল করেন, সেই নমুনাটা আপনি ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে যার একটা নমুনা, এই যে দেখছেন প্রত্যেকটা নমুনাতে কিন্তু বর্ণনা এবং উক্তি এইভাবেই কিন্তু আগাইছে। ঠিক আছে, ফলে আমার ধারণা যে আমরা যদি এই নমুনাগুলা বারবার দেখি, তাহলে আমাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না, যেহেতু আমাদের অলরেডি ট্রান্সক্রিপশনটা আমাদের হাতে আছে। এখন ইন্টারভিউ নেওয়ার সময় আপনারা টু দা পয়েন্ট ইন্টারভিউ নেবেন, মানে খুব নর্মাল তথ্য না, ডিপ লেভেলের তথ্য নেবেন, যেটা রিডাররা যেটা দেখে একটু চমকে যাবে, যেই তথ্যটা তথ্যবহুল, এরকম তথ্য নেবেন। ঠিক আছে। যেমন আমরা মাদ্রাসা এডুকেশনে একটা কাজ করতেছি, তো ভেরি রিসেন্টলি, আমি এটা আগে একবার বলছিলাম যে ভেরি রিসেন্টলি আমরা আমাদের যে বাসার হেল্পিং হ্যান্ড, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বাচ্চাকে যে মাদ্রাসা দিয়েছেন, এতে কি সুবিধা হয়েছে। তো উনি বললো যে মাদ্রাসা দেওয়ার কারণে আমি তো আপনাদের বাসায় এসে কাজ করি, আর ও থাকে মাদ্রাসায়। এভাবে বিভিন্ন বাসায় কাজ শেষে যখন বাসায় যাই, ওরে আবার মাদ্রাসা থেকে আমি নিয়ে যাই, মানে মাদ্রাসায় সে থাকতে পারে আর কি। মানে কাইন্ড অফ বেবি কেয়ারের মতো, মানে মাদ্রাসাটা তারা কাইন্ড অফ, আমরা যেটাকে বেবি কেয়ার বলি, ওরকম হিসাবে ইউজ করতেছে। এটা কিন্তু একটা মানে পয়েন্ট পেয়ে গেলাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডেপথ ডেটা। তো কোয়ালিটেটিভ রিসার্চ আমরা এই জন্যই করি, যেন ইন ডেপথ ডেটা আসে। কমন ডেটা যেটা সবাই জানে সেটা না, মানে যখন আমরা কোয়ালিটিটা করি যেন ইন ডেপথ
তথ্যগুলো আসে, যারা এই যে ক্রিমিনোলজি পুলিশ সায়েন্সে পড়ে তাদের কিন্তু সব রিসার্চ কোয়ালিটেটিভ, কারণ এখানে ইন ডেপথ তথ্য আমাদের দরকার। ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে আমরা এই অ্যানালাইসিস পার্টটা দেখছেন, শুধু থিম সাব থিম। এখন বড় গবেষণাগুলোতে অনেক থিম হয়, থিমের অধীনে অনেক সাব সাব থিম হয়। ঠিক আছে? আবার আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জন্য একটু কঠিন হবে এখন বুঝাইতে গেলে। এটা হলো ইন্টারভিউর আবার কিছু টাইপ আছে, KII, IDI, FGD। তো এগুলো একটু উল্লেখ করার কিছু নিয়ম কানুন আছে, কেস স্টাডি। সেগুলো এখন বললে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট লাগবে। ঠিক আছে? তো আমি বলবো যে নমুনা আর্টিকেল গুলো বারবার দেখেন, দেখলে কিছুটা ইনসাইট আপনারা পাবেন কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা দেখতে আসলে কেমন দেখায়। ঠিক আছে? তো এই হলো রিপোর্ট রাইটিং এর আলাপ, যেটা আমি বললাম যে আমরা যদি রিপোর্ট রাইটিংটা একবার শিখে ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু এটা দরকার হবে। তবে খেয়াল রাখবেন যে এইগুলা কিন্তু ডকুমেন্টেড হওয়া লাগবে না। আপনি যে অলরেডি ইন্টারভিউ গুলা নিছেন সেগুলার অডিও ভার্সন বা ভিডিও এবং আপনি যে ট্রান্সক্রিপশন করেছেন সেগুলো আপনাদের সংরক্ষিত থাকা লাগবে, জার্নাল এটা চাইতে পারে বা গবেষণার ফার্দার প্রসেস জন্য এটা লাগতে পারে। আর কোয়ালিটেটিভ ইন্টারভিউ নেওয়ার আগে এথিক্যাল অ্যাপ্রুভাল লাগবে, মানে ইন্টারভিউ নেওয়ার আগে কিছু প্রসিডিউর আছে, সেটা আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় না। তো আমরা আজকে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের থিমেটিক অ্যানালাইসিসটা কভার করলাম। এর বাইরে ডিসকোর্স অ্যানালাইসিস, গ্রাউন্ড থিওরি, এগুলো ভিন্ন বিষয়, সেগুলো আজকে আর আমরা কাভার করব না। তো একটা ক্লাস 1 ঘন্টার বেশি হলে একটু বোরিং হয়ে যায়, আমরা ক্লাসটা লম্বা করতে চাই না। আমরা এখন আহ, আরো কিছু মানে প্রশ্ন নিচ্ছি। তো প্রশ্ন নেওয়ার আগে একটু বলি, যদি এটা আপনারা পারমিশন দেন, সেটা হলো আমরা রিসার্চ হেল্প বাংলাদেশ, রিসার্চ হেল্প বাংলাদেশ হচ্ছে আমাদের গ্রুপের নাম এবং পেজের নামও হচ্ছে রিসার্চ হেল্প বাংলাদেশ। তো যেহেতু আজকে সেকেন্ড ফ্রি ক্লাস, আর আপাতত হয়তো আর ফ্রি ক্লাস নাও হতে পারে, বা হলে তো আপনারা অবশ্যই এটার নোটিফিকেশন পাবেন। তো রিসার্চ হেল্প বাংলাদেশ সম্পর্কে আমি একটু 2 মিনিট বলতে চাই আপনাদের পারমিশন নিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ রিসার্চ হেল্প বাংলাদেশ, যেখানে 2 লাখ মেম্বার। আর এটা হচ্ছে আমাদের পেজ, এখানে হচ্ছে প্রায় 55,000 মেম্বার। তো আমরা গবেষণার বিভিন্ন ফ্রি এবং পেইড কর্মশালা আয়োজন করি। ফ্রি কোর্স আমাদের বছরে 2বার এবং আগামী বছর থেকে হবে, সরি, পেইড কোর্স আমাদের বছরে 2বার হয়। আগামী বছর থেকে আমাদের পেইড কোর্স হবে, সরি, আগামী বছর থেকে পেইড কোর্স হবে বছরে 2বার, এখন হয় 3বার। তো সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো এখানে যারা আছেন, আমি বলবো না যে আমাদের কোর্স আপনারা করুন। আহ আজকে যে ক্লাসটা আমরা নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাচের 20তম ক্লাস। তো যদি এখানে কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। আমরা অগ্রিম ফি নেই না, মানে আমরা 5টা ক্লাস করিয়ে দেন যারা কন্টিনিউ করে তাদের কাছ থেকে ফি নেওয়া হয়। পঞ্চম থেকে দশম ক্লাসের মধ্যে মানে ফি দেওয়া শুরু হয়, এরপর এটা কোর্স চলাকালীন সময় দেওয়া যায়। তো অনেকে আছেন মানে কোর্স করবেন না কিন্তু গণহারে রেজিস্ট্রেশন করে রাখেন। তো এটা করবেন না, এটা আমাদের অনেক পরিশ্রম হয়। অনেকে ইচ্ছা করে কোর্স করবে না, একজন বলছেন কোর্স করেছি, ওকে। তো যারা কোর্স করবেন না তারা রেজিস্ট্রেশন করেন না। কোর্স রেজিস্ট্রেশন করে কোনো কারণে কন্টিনিউ করতে না পারলে সমস্যা নেই। রেজিস্ট্রেশন করে যদি আপনি কন্টিনিউ করতে না পারেন, আমরা ফি নেব না, কারণ আমরাও চাই কোর্স আপনার জন্য উপযুক্ত কিনা সেটা জেনে বুঝেই যেন আপনি কন্টিনিউ করেন। এই জন্য প্রথম 5-6টা ক্লাস পর্যন্ত আমরা কোনো ফি নেই না। তা আমি এই যে রেজিস্ট্রেশন ফর্মটা কমেন্ট বক্সে দিছি। এছাড়াও আপনারা রিসার্চ হেল্প বাংলাদেশ এটা সার্চ করলেই আপনারা এই পেজের লিংক পাবেন, সেখানেও আপনারা ইউআরএলটা এবং ডিটেলস পেয়ে যাবেন এবং ক্লাসগুলোর তালিকা পাবেন। ঠিক আছে? আমাদের কোয়ালিটেটিভ নিয়ে ক্লাস আছে। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু পরে দিলে ভালো হয়। ওকে। তো যেটা বলছি, যদি এখানে যদি কেউ থাকেন আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন, তবে যারা আগ্রহী আছেন তারাই ফর্ম ফিল আপ করবেন। অলরেডি আমাদের পার্টিসিপেন্ট প্রায় হয়ে গেছে। এরপর যুক্ত হয়ে কিছু ক্লাস করে কন্টিনিউ করতে না পারলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। তো এই হলো বিষয়। একটু নিজের প্রমোশন করে করে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এখন মানে ফেসবুকে আমাদের পোস্টগুলোর রিচ অনেক কম, ফলে মানে আমরা আপনাদের কাছে পৌঁছাতে হলে এই যে বিভিন্ন সেশন বা কর্মশালার মধ্যে পৌঁছাতে হয়। যদি কেউ আমাদের পেইড কোর্সের লাইভ ক্লাস করতে চান আহ 20 তারিখ থেকে, সেপ্টেম্বরের শনিবার থেকে, তাহলে ফর্মটা ফিল আপ করে দিন। ফি হচ্ছে 7,000 টাকা, 32টা ক্লাস, 3 মাস ধরে ক্লাস হবে। এই আর কি। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজও করতে পারবেন। আর যারা এখানে আয়োজক ছিলেন, বিআরটিসি, ওনাদেরকে অসংখ্য থ্যাঙ্কস, কারণ ওনারা অলরেডি রিসার্চ নিয়ে অনেক কাজ করছে এবং হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে। এবং আজকে সেশন যারা ক্লাস করেছে ওনাদেরকে ওনারা সার্টিফিকেট দেবে। তো এটাও অনেক বড় বিষয় রিসার্চের কাজগুলো করা। তো ওনারা মানে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দিয়েছে। তো আমি তাদের কাছে গ্রেটফুল। তো যারা এখানে আছেন এবার আমরা প্রশ্ন নিতে পারি। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন।
ওকে, একজন বলছেন চ্যাট বক্সে প্রশ্ন করেছেন, আমরা চ্যাট বক্স থেকে প্রশ্নগুলো নেই। আরেকজন বলছেন কাইন্ডলি গিভ স্যাম্পল পেপার, স্যাম্পল পেপার গুলো আমরা দিয়ে দেব। স্যাম্পল পেপার গুলা যেখানে ভিডিও দেবো ভিডিওর নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ ভালো স্যাম্পল পেপার দেখাটাও ভালো। একজন বলছেন আপনাদের কোর্স কিনতে চাই। আচ্ছা, যদি কেউ লাইভ ব্যাচে ক্লাস করতে না পারেন তাহলে আমাদের কোর্স কিনতেও পারবেন, আমাদের এই পেজের ইনবক্সে নক দিলে হবে, অথবা আমার মোর্শেদ আলম যে আইডিটা, আমার সাথে যদি সরাসরি কেউ যুক্ত হতে চান মোর্শেদ আলম আইডিতেও জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে থ্যাঙ্কস। আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে 1,000 মেম্বার, ওখান থেকে আপনারা বেশিরভাগ হয়তো আজকে জয়েন করেছেন। তো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার এই যে মোর্শেদ আলম আইডিতে নক দিলে হবে। আচ্ছা, আমরা আরো কমেন্ট গুলা পড়ি।